ক্লাসের টপিকটা সেটা আমার স্ক্রিনে দেখা যাচ্ছে যে ফিজিওলজিক্যাল চেঞ্জেস ইন প্রেগন্যান্সি, এএনসি, প্রিন্যাটাল স্ক্রিনিং, প্রিন্যাটাল কাউন্সেলিং, অ্যান্টিপার্টাল ফিটাল ওয়েলবিং, ইন্ট্রাপার্টাল ফিটাল ওয়েলবিং, ফিটাল ডিস্ট্রেস। আচ্ছা, এখন কথা হচ্ছে আমরা কিন্তু পার্ট 1 পড়ার সময় আমাদের একটা খুব ব্যাপার থাকে যেটা যে আমরা হচ্ছে গাইনিতে আসতে চাচ্ছি, সেটা সম্পূর্ণ আমাদের একটা আশা আকাঙ্ক্ষা বা স্বপ্নের জায়গা থেকে আমরা আসি, কিন্তু এটা সম্পর্কে নলেজ ইন্টার্নশিপের সেই 3 মান্থসের নলেজটা নিয়ে আমরা আগাই। কিন্তু যখন আমরা 2 ইয়ার্স ট্রেনিং প্রায় শেষের পথে এবং মিড টার্ম দিতে বসেছি, তখনকার ব্যাপারটা কিন্তু ডিফারেন্ট, যে আমরা অনেক কিছুই জানি। এখন আমরা কতটা এক্সাম ওরিয়েন্টেড জানতে পারবো এবং আমরা এক্সামটা পাস করার জন্য কিছু টেকনিক্যালি আমাদের পড়াটা গুছাবো, যেটা আমার বোথ এক্সাম এন্ড ওয়ার্ড দুই ক্ষেত্রেই কাজ করবে। এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় কথা। আমি সর্বোপরি মিড টার্মে হয়তো আপনাদের কাছে আমার সাথে আপনাদের আজকে ফার্স্ট ক্লাস, আমি যে জিনিসটা আপনাদের সবার প্রতি আমার একটাই থাকবে যে আপনারা যখন পড়বেন আজকে আপনার একটা টপিক, সেই টপিকটা কিভাবে আসতে পারে, কোন দিন আসবে কিংবা কতটুকু আসবে, সেটা আমরা পার্ট 1-এ যেভাবে পড়েছিলাম একইভাবে এখনো কিন্তু আমরা ওই জিনিসটা হচ্ছে ক্লিয়ার কনসেপশন রাখবো। যেমন আজকের টপিক যদি আমি বলি, তাহলে প্রথমেই আমার পুরো ক্লাসের চেয়ে ইম্পর্টেন্ট হবে এখন আমার কথাগুলো যে ফিজিওলজিক্যাল চেঞ্জেস ইন প্রেগন্যান্সি আমরা ক্লাসের সবচেয়ে লাস্টে পড়বো। এই জিনিসটা হচ্ছে আমাদের ম্যাক্সিমামই হচ্ছে গিয়ে এসবি এর জন্য লাগবে, তবে এসিকিউ আসবে না তা না। এসিকিউ যদি চলে আসে, কখনো আসেনি, তারপরে সেই ক্ষেত্রে আপনি অ্যান্সারটা করতে পারবেন, কারণ আপনি এসবি যখন পড়বেন আপনার কনসেপ্টটা পুরোপুরি ক্লিয়ার হতে হবে। এএনসি এই জিনিসটা হচ্ছে আমাদের, দেখেন আমাদের ম্যাডামরা বলেন, আমরা যারা ট্রেনিং করছি আমরা দেখতে পাচ্ছি যে হ্যাঁ এখনো বাংলাদেশে এএনসির যে ব্যাপারের ইম্পর্টেন্সটা সেটা কিন্তু আমাদের রুরাল এরিয়াতে খুব বেশি না। আমরা সারাদিন পড়ে থাকতেছি মানে আপনার প্রিএক্লামশিয়া ম্যানেজমেন্ট নিয়ে, কিন্তু এই প্রিএক্লামশিয়া যে আমরা প্রিভেন্ট করতে পারতাম এএনসির জন্য, এটা আমাদের মাথায় আসে না যখন আমরা ইনডোরে কাজ করি। কিন্তু ম্যাডামরা তো সেটা না, ম্যাডামরা দেখছে এবং এগুলো নিয়ে ম্যাডামরা ওজিএসবি তে কাজ করছে। সো এএনসির ইম্পর্টেন্স ম্যাডামদের কাছে অনেক। আমরা এই জিনিসগুলো ইনডোরে কাজ করি বলে আমাদের খুব বেশি আমরা এটা করি না, আমরা শুধু কমপ্লিকেশন ম্যানেজমেন্ট করে যাই এবং ভাবি যে এইসব জিনিস খুবই লেস ইম্পর্টেন্ট। বাট এটাই সত্য কথা, মিড টার্ম হোক, এসিপিএস পার্ট 2 হোক, এএনসি এই টপিক গুলো থেকে কখনো কোশ্চেন হবে না বা কাউন্সিলিং সেশনে থাকবে না বা অস্পি টাচ করবে না, এমন কিন্তু কখনোই না। আপনাকে মানে আপনি যখন কেস দিবেন সব জায়গায় আপনার ফাইনাল পার্ট এবং মিড টার্ম দুই জায়গাতে কিন্তু এএনসি লাগবে। প্রিনেটাল স্ক্রিনিং আপনারা নিজেরাই বুঝতে পারেন কতটা ইম্পর্টেন্ট। এখন আমাদের হচ্ছে গিয়ে আমাদের ম্যাটারনাল মর্টালিটি আমরা কমিয়ে এনেছি, এখন হচ্ছে আমরা মরবিডিটি যেন কমাতে পারি, সেটার জন্য আমাদেরকে কিন্তু প্রিনেটাল স্ক্রিনিং দরকার, প্রিনেটাল কাউন্সেলিং দরকার, বোথ ম্যাটারনাল এন্ড পেরিনেটাল মরবিডিটি এন্ড মর্টালিটি। আচ্ছা, অ্যান্টিপার্টাম ফিটাল ওয়েলবিং একইভাবে ইম্পর্টেন্ট, কিছু একদম সিলেক্টিভ টপিক দিন, আবার ইন্ট্রাপার্টাম ফিটাল ওয়েলবিং এবং ফিটাল ডিস্ট্রেস। মোটা কথা প্রথমে তো আমাদের 10-11 নাম্বার চ্যাপ্টার, 12 নাম্বার চ্যাপ্টার, তারপরে আমাদের সিটিজি কিছুটা লাস্টের দিকেও আছে ওই জিনিসগুলো, এবং ফিটাল ডিস্ট্রেস। তাহলে এইটা হচ্ছে আমাদের টপিক। আমাদের সাথে আছেন আজকে মনোরমা আপু, না? আমি আপনার নামটা বলতে পেরেছি আপু? আপু আপু আপনি একদম আমার সাথে কথা বলেই ক্লাস করতে পারেন, কারণ ইন্টারাকশন হলে আপনারও ভালো লাগবে, ঠিক আছে? আমরা হচ্ছে এটাকে ক্লাস বলার চেয়ে এটা বলবো যে আমরা জাস্ট মেন্টর হিসেবে আপনাদেরকে কোন ওয়েতে গেলে আমাদের এত একটা ইমার্জেন্সি সাবজেক্টের ট্রেনিং অবস্থাতেও আমাদের পড়াটা সহজ হয়। ঠিক আছে আপু? আপু আছি আপনার সাথে। জি, আচ্ছা ঠিক আছে, শুরু করছি। তাহলে দেখেন আমাদের বুক রিকোয়ারমেন্টস যেটা আমাদের ফার্স্টে বলে দিচ্ছি যে আমাদের অবজেক্ট লাগছে আজকের ক্লাসের জন্য, ওজিএসবি গাইডলাইন লাগবে আমাদের ফিটাল ডিস্ট্রেস টপিকটার জন্য। এখানে অনেক কিছু আছে যে আমাদের ওজিএসবি গাইডলাইন থেকে কিন্তু আমরা হচ্ছে এই টপিক গুলোকে কভার করি। হ্যাঁ, সো ওজিএসবি গাইডলাইন থেকে আমাদের ফিটাল ডিস্ট্রেসের পোর্শনটুকু আমরা পড়বো। এমআরসিজি পার্ট 2 এটার বইগুলোর নাম এই জন্য কারণ আপনাদের একটা খুব এনকোয়ারি থাকে, বাপু আমি কোত্থেকে হচ্ছে গিয়ে সলভ করতে চাই সেই, তো এই ক্ষেত্রে এই দুইটা বুক আপনারা দেখতে পারেন। তবে আমার সাজেশন হচ্ছে আপনি যখন একটা জিনিস সম্পর্কে, কারণ এমআরসিওজি এর থেকে কোশ্চেন ওই আদলে একবার হয়েছে কিংবা দুইবার একটা অনেক কোশ্চেন চলে এসেছে মানে এই না, আপনার একটা কোশ্চেন ইউটিআই ইন প্রেগন্যান্সি, এটা এমআরসিওজি হোক পৃথিবীর বিশ্বের যে কোনো পরীক্ষা গাইনি অবস্থা এটা কিন্তু আসবেই। এর মানে কিন্তু এই না আমরা যদি দত্ত ওরিয়েন্টেড থাকি আমরা সব এসবি এর অ্যান্সার করতে পারবো। হ্যাঁ, আর আমাদের তো পাস মার্ক কত না যে আপনাকে একদম 180 তুলতে হবে, তাও না।
সো এটা নিয়ে আমার কাছে ব্যক্তিগতভাবে পছন্দ হচ্ছে আপনি আপনার টেক্সট বুক হিসেবে দত্তক এখন ধরতে পারেন, এবং এটাকে যদি আপনার একটা দখলদারিত্ব থাকে, বুকগুলো সলভ করা ছাড়াও আপনি অ্যান্সারটা করতে পারবেন। ঠিক আছে? আচ্ছা, আমরা মোটামুটি ভাবে প্রথমে এক ঝলক দেখে নিব যে আমাদের এসিকিউতে কি ধরনের কোশ্চেন আসতে পারে। সেটা হচ্ছে এইমস এন্ড অবজেক্টিভ অফ প্রিকনসেপশনাল কাউন্সিলিং, অ্যাডভান্টেজ এন্ড লিমিটেশনস অফ প্রিকনসেপশনাল কাউন্সিলিং, ইনভেস্টিগেশনস অফ প্রিকনসেপশনাল কাউন্সিলিং। আচ্ছা, এখন একটা কথা বলে নিতে চাচ্ছি, যারা আমার সাথে যুক্ত হয়েছেন, দুইজন হয়তোবা কিংবা একজন, যাই হোক, আপনারা দয়া করে অবজত বুকটা নিয়ে নেবেন, কারণ আমি স্লাইডে যদিও থাকবে কিন্তু আমি বুক দাগিয়ে পড়াতে পছন্দ করব। সেটার কারণ হচ্ছে মিড টার্মে আমরা যদিও বলি যে এসএকিউ আপনার অপটিমাম থেকে পড়েন, আমি ব্যক্তিগতভাবে খুব পছন্দ করি, কিন্তু আপনি কিছু টপিক থাকবে যে এসএকিউ এর, যেহেতু আমাদের মিড টার্মের জন্য সরাসরি বুকগুলো না, ছোট ছোট এসিকিউ কিন্তু আপনাকে বুক থেকে আসবে, আপনি চ্যাপ্টার গুলো বুকে দাঁড়ায় ফেলবেন, এটা এসিকিউর জন্য, এটা এসবি এর জন্য, তখন আপনার এই বইটা এত সুন্দরভাবে ফিনিশড হবে, দেখবেন আপনি পার্ট 2 এর সময় আপনার কাছে খুব ইজি হয়ে যাচ্ছে। ঠিক আছে? সো দত্ত খুবই দখলদারিত্ব থাকতে হবে। আচ্ছা, তারপর বুকিং ভিজিট, ইনভেস্টিগেশনস, অ্যাডভাইস, রুটিন ভ্যাকসিনেশন ইন প্রেগন্যান্সি, ডেঞ্জার সাইন অফ মাদার এন্ড বেবি, কজেস অফ ব্যাক পেইন। আচ্ছা, তারপর হচ্ছে আমাদের নন প্রিনেটাল টেস্ট, তারপর হচ্ছে রিস্ক ফ্যাক্টরস ফর স্ক্রিনিং টেস্ট গুলা, সেলফি ফিটাল ডিএনএ, অ্যামনিওসিন্থেসিস, কর্টোসিনথেসিস এবং ফিটাল ডিসিজের রিস্ক ফ্যাক্টর এবং ম্যানেজমেন্ট। আচ্ছা, এখন আমরা যদি আসি আমাদের ফার্স্টে অ্যান্টিনেটাল কেয়ার এন্ড প্রিকনসেপশনাল কাউন্সিলিং যদি আমরা বলি এন্ড কেয়ার, তাহলে সেটা আমরা চলে যাচ্ছি ফার্স্ট অফ অল 86 নাম্বার পেজ। আমি নিজেও আপনাদেরকে একদম বুক ধরে, আপনি যেন ক্লাসের পর আপনার মনে হয় যে আমার বুকটা গোছাবো, কিভাবে পড়বো এটা আমি জানি, সো এখন আমি পড়তে বসবো। আচ্ছা, তাহলে 10 নাম্বার চ্যাপ্টারে আপনারা চলে এসেছেন। আমার স্ক্রিনে যেটা আছে এইমস এন্ড অবজেক্টিভ, এই এইমস এন্ড অবজেক্টিভ আপনারা যখন দাগাবেন তখন কিন্তু আপনারা এই যে এইমস এ আছে যে এটাকে একদম এসিকিউ পাশে লিখে ফেলবেন। আপনাদের বুকে আপনারা পাশে লিখে ফেলবেন যে এটা এসিকিউ, একদম এইভাবে আপনারা লিখে ফেলবেন। ঠিক আছে? মনোরমা আপু, শান্তা আপু, আপনারা বুঝতে পারছেন? জি আপু, লিখছি। জি, একদম বুক ধরে যেন আপনার সাজানো হয়ে যায়। ঠিক আছে? তাহলে আপনাকে যখন নাকি আমাদের আসবে যে অ্যান্টিনেটাল কেয়ার যে আপনি করতে চাচ্ছেন, আপনি অ্যান্টিনেটাল কেয়ারে কি কি করছেন, হিস্ট্রি টেক করছেন, এক্সামিনেশন করবেন, তার আগে ইনভেস্টিগেশন দেখবেন এবং পরবর্তীতে তাকে অ্যাডভাইস দিবেন। এখন এইটা কেন করছেন, সেই এইমসটা কি, যে স্ক্রিন অফ হাই রিস্ককে আপনি প্রিভেন্ট করতে চাচ্ছেন, যে কোনো আর্লিয়েস্ট কমপ্লিকেশনকে এনশিওর করতে চাচ্ছেন, রিস্ক অ্যাসেসমেন্টকে এডুকেট করতে চাচ্ছেন, মাদারকে ডিসকাস করতে চাচ্ছেন কাপলের সাথে, একদম ডেলিভারি প্রফেশনালি এন্ড কেয়ার অফ নিউ বর্ন। তাহলে দেখেন, নিউ বর্ন কেয়ারের কথা আপনি অ্যান্টিনেটালি করছেন, এটা একটা এসবিএ কি হতে পারে যে নিউ বর্ন কেয়ারের কথা আপনি কখন বলছেন, ডিউরিং ডেলিভারি, আফটার ডেলিভারি, উইদিন 48 আওয়ার, ডিউরিং এনসি। তাহলে আপনি এএনসির সময় কিন্তু নিউবর্ন কেয়ার, এবং দেখেন পরে কিন্তু আপনাকে এই যে মোটিভেট করতেছে আপনার মেডিকেল টার্মিনেশন প্রেগন্যান্সি বা ফ্যামিলি প্ল্যানিং ও আমরা এএনসি তে বলে ফেলছি। এই যে এই কথাগুলো আপনি খালি বোল্ড কালি দিয়ে স্ক্রিন প্রিভেনশন কি করছেন, এনশিওর কি করছেন, এইভাবে পড়ে যাবেন যেন এসিকিউ আসলে দিতে পারে। এইখান থেকে লেখার অর্থ এই না যে আপনাকে টু দা পয়েন্ট এই ভাষাতে লিখতে হবে। আপনি এই পয়েন্টগুলো লিখলেই ম্যাডাম আপনাকে ফুল মার্কস দিয়ে দিবে। কারণ কি, ম্যাডামরা এগুলো নিয়ে সারাদিন কাজ করছে, ম্যাডামরা দেখবে যে হ্যাঁ আমি স্ক্রিন করতে চাচ্ছি কিনা হাই রিস্ক কেস, বাংলায় পড়বেন। স্ক্রিন করবো হাই রিস্ক কেস এই জন্য, প্রিভেন্ট করবো যে কোনো কমপ্লিকেশন, এনশিওর করবো রিস্ক অ্যাসেসমেন্ট, এরকম করে পড়ে যাবেন। ঠিক আছে? তাহলে এইমস এন্ড অবজেক্টিভ দ্বারা দাগালেন, বইয়ে লিখবেন যে এটা হচ্ছে আমার এসএকিউ। তারপরে চলে আসেন এই যে অবজেক্টিভ, এটা তো আপনার লিখবেন 3টা পয়েন্ট, জাস্ট এটা একটা লিখে রাখবেন, এটা একটা 1 স্টার। হ্যাঁ, এখানে কোনো না। আচ্ছা, গ্র্যাভিটি এন্ড প্যারিটি, এটা যেটা, এটা সুন্দর করে দাগিয়ে নেবেন, কারণ হচ্ছে গ্র্যাভিটি এন্ড প্যারা, এটা যেটা, এটা দিয়ে কিন্তু আপনার হঠাৎ করে এসবিএতে যদি দেয়, আমরা সারাদিন প্যারাগ্রাভিটা পড়ি, কিন্তু তখন দেখবেন কি আমরা হচ্ছে গিয়ে জিনিসটাই করবো। তাহলে গ্র্যাভিটি কি, এটা যে একটা প্রেগন্যান্ট স্টেটস বোথ প্রেজেন্ট এন্ড পাস্ট ইরেসপেক্টিভ অফ পিরিয়ড অফ জেস্টেশন, সে যেই পিরিয়ডে ছিল না কেন জেস্টেশনের, সেটাই গ্র্যাভিটিতে অ্যাড হয়ে যাবে। আর প্যারাতে কি, যে আমার প্রিভিয়াস প্রেগন্যান্সিটা বিয়ন্ড পিরিয়ড অফ ভায়াবিলিটি, আমার ভায়াবিলিটি ক্রস করেছিল কোনটা। ঠিক আছে? তাহলে এই দুইটাই হচ্ছে আমাকে প্রেগন্যান্সি রেফার করে, নট টু বেবি, বেবি রেফার করছেন না। তার মানে কি, যে একটা টুইন প্রেগন্যান্সি ছিল তারও কিন্তু গ্র্যাভিটিটা একটাই, তাই না? এটা
এটা ক্লিয়ার করবেন। এটা হচ্ছে কি এসবিএ লিখে রাখবেন, এই প্যারা এন্ড গ্র্যাভিটির সময় এসবিএ এসিকিউ না, শুধু বুঝলেই অ্যান্সার করতে পারবেন। আচ্ছা, আমাদের যে টার্মিনোলজি গুলো আছে এটাও কোনো স্টার মার্ক কোশ্চেন না, কিন্তু আপনি জেনে রাখবেন। আদারওয়াইজ হচ্ছে আপনার যদি একটা এসবিএ তে চলে আসে, কঠিন এসবিএ করতে যায়, এরকম একটা জিনিস দিতে পারে। আপনি জীবনে একবার যদি দেখেন, পরে থেকে মানে আপনার হয়তো বা 5 সেকেন্ড লাগবে দেখতে, কিন্তু আপনার চলে আসলে কোনো সমস্যা হবে না। আচ্ছা, তাহলে এটা তো আপনি এসবিএ দিবেন এবং কোনো স্টার মার্ক দিবেন না। আমি যেগুলো অনেক ইম্পর্টেন্ট ওগুলো তো স্টার মার্কও বলে দিব। আচ্ছা, এই যে এটাতে আপনারা স্টার মার্ক দিবেন। প্রেগন্যান্সি ডেটিং যেটা আপনাদের আছে 87 নাম্বার পেজ টেবল 10.1, এটাতে আপনারা স্টার মার্ক দিবেন, 3টা স্টার মার্ক দিবেন। এবং এখান থেকে যখন আপনার কোশ্চেন আসবে, হ্যাঁ, এখান থেকে যখন আপনাকে কোশ্চেন আসবে তখন কিন্তু আপনাকে বলবে যে হ্যাঁ, সিআরএল আল্ট্রাসোনোগ্রাফি প্যারামিটার আমি লেস দেন 8 উইকসে কোনটা করি এবং অ্যাকুরেসি হচ্ছে 5 ইয়ার। তারপর 16 থেকে 21তম দিনে আমার হচ্ছে আল্ট্রাসোনোগ্রাফির প্যারামিটার কি, তখন আর সিআরএল আছে আপুরা? তখন কিন্তু আর সিআরএল নেই, তাই না? তাহলে এই যে এটা দিয়ে আপনাকে কোশ্চেন যখন দিবে আপনি কিন্তু পেরে যাবেন, আদারওয়াইজ এটা যদি না জানা থাকে পারবেন না। এইটার ঠিক উপরে টেবল 10.1 এর ঠিক উপরে দেখেন একটা জিনিস আছে, ফার্স্ট ডে অফ লাস্ট মেনস্ট্রুয়াল পিরিয়ড। এটা হচ্ছে আমাদের ক্লিনিক্যাল প্যারামিটার অফ জেস্টেশনাল এইজ অ্যাসেসমেন্ট। বুঝতে পেরেছেন? আপনারা কি শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি আপু। দাগিয়েছেন, এটা এসবিএ লেখেন যে আমাদের জেস্টেশনাল এইজ অ্যাসেসমেন্টের জন্য অ্যাকুরেট প্যারামিটার কোনটা আপু? ক্লিনিক্যাল প্যারামিটার এলএমপি। জেস্টেশনাল এইজ অ্যাসেসমেন্টের জন্য অ্যাকুরেট ক্লিনিক্যাল প্যারামিটার, মানে ক্লিনিক্যাল প্যারামিটার হচ্ছে অ্যাকুরেট এলএমপি। ঠিক আছে, এটা দাগিয়ে রাখবেন, কোনো স্টার মার্ক দিবেন না, এসবিএ লিখে দাগাবেন। অবস্টেটিক হিস্ট্রিতে যান, 87 এর একদম লাস্টের দিকে অবস্টেটিক হিস্ট্রিতে যান, একটা থার্ড ব্র্যাকেট দিয়ে একটা এসবিএ লেখেন, দ্য মিনিমাম স্পেসিং বিটুইন ফার্স্ট বার্থ এন্ড নেক্সট প্রেগন্যান্সি শুড বি 2 ইয়ার্স। তাহলে 2 বছরের মিনিমাম আপনার লাগবে, একটা স্পেসিং লাগবে, এটাও এসবিএ লিখবেন। ঠিক আছে? আচ্ছা, তারপরে দেখেন পরে 88 নাম্বার পেজ, সেখানে আপনার ক্যালকুলেশন অফ ইডিডি তে কি ফর্মুলা, সেটা হচ্ছে আপনার নিগলস ফর্মুলা, যেটা 9 ক্যালেন্ডার মাস এন্ড 7 ডেজ ফার্স্ট ডে টু দ্য ফার্স্ট ডে অফ লাস্ট মেনস্ট্রুয়াল পিরিয়ড থেকে যেটা আমরা করি, এটা কোন ফর্মুলার নামটা জানতে হবে, নিগলস ফর্মুলা। আচ্ছা, আইভিএফ প্রেগন্যান্সিতে দেখেন পরে এক্সাম্পলে আছে যে ফর আইভিএফ প্রেগন্যান্সি ডেট অফ এলএমপি ইজ 14 ডেজ প্রায়র টু ডেট অফ এমব্রায়ো ট্রান্সফার। তাহলে আমি এলএমপি ধরবো কখন? যখন আমি এমব্রায়োটা ট্রান্সফার করেছি আইভিএফ এ, এর 14 ডেজ আগে আমরা এলএমপি ধরে ওর ডেট ঠিক করব। তাহলে এটা দাগাবেন। হ্যাঁ, নিগলস ফর্মুলা দাগিয়েছেন। মনোরমা আপু আছেন আমার সাথে? জি আপু, আছি। জি, একটু বলবেন জি, আমি যখন বলেছি দাগিয়েছেন কিনা একটু রেসপন্স জি, দাগিয়েছি। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এখন দেখেন আপু, আমাদের এক্সামিনেশনে একটা কথা মাথায় রাখবেন, এই জিনিসগুলো আপনাকে কেস পরবর্তীতে আপনি যখন এমসিপিএস যদি দেন, আপনি যদি এফসিপিএস দেন, এই কেসের মধ্যে ছোট্ট এইসবের জন্য আমরা ফেল করে যাই। বিশ্বাস করেন, আজও জন্ডিসের জন্য মানুষ ফেল করে যায়। এত পড়া পড়ে, এত ভাস্ট পড়া পড়ে, কিন্তু আপনার ফেলটা হয়ে যায় ওইসব জন্য। ঠিক আছে? আর ওইভাবে এখন থেকেই পড়বেন যেন আপনার কনসেপ্ট সম্পূর্ণ ক্লিয়ার থাকে। আচ্ছা, এখন দেখেন আমাদের বডি বিল্ড নিউট্রিশন গেল। হাইটে গিয়ে দেখেন আমরা যখন বলছি যে হাইট কম, যে একটা প্রেগন্যান্ট লেডি যখন আমরা বলি যে তো ওর তো হাইট কম, ওর নর্মাল ডেলিভারি কিভাবে অ্যালাউ করবো, তাহলে সেটা কখন? যখন 4 ফিট 7 ইঞ্চ হয়, হ্যাঁ, তখন হচ্ছে তার হাইটটা আমরা কম ধরতেছি। এটা গেল। এরপর কজেস অফ ইডিমা, যেটা আমার স্ক্রিনে দেখা যাচ্ছে আপনাদের, ওইটা লাস্টে, এটাকে আপনারা একদম এসিকিউ লিখে রাখবেন। হ্যাঁ, এসিকিউ দিয়ে রাখবেন এবং 2টা স্টার দিবেন, কজেস অফ ইডিমা। এবং ফিজিওলজিক্যাল ইডিমা কেন হয় এটাও পড়বেন। এসিকিউর জন্য পড়লে এটা কিন্তু এসবিও কভার হয়ে যাবে। ফিজিওলজিক্যাল ইডিমা কি? ফিজিওলজি আমাদের যে ভেনাস প্রেসার অফ ইনফিরিয়র এক্সট্রিমিটিস বেড়ে যায়, কিসের জন্য? গ্র্যাভিড ইউটেরাসকে প্রেসার দেয় কমন ইলিয়াক ভেইনসকে। সো কোন ভেইনকে দিচ্ছে? আমরা কিন্তু ইনফিরিয়র ভেনা কাভাকে বলে দিই, কিন্তু ফিজিওলজিক্যাল ইডিমার কারণ কিন্তু কমন আইলিয়াক ভেইনস। এই জায়গায় লিখেন এসবিএ, কমন আইলিয়াক ভেইনসকে গ্র্যাভিড ইউটেরাস প্রেসার দিবে, তাই ইনফিরিয়র এক্সট্রিমিটিতে ভেনাস প্রেসারটা ইনক্রিজ হয়ে যাবে, সো ফিজিওলজিক্যাল ইডিমা হবে। ঠিক আছে? তাহলে ফিজিওলজিক্যাল ইডিমার একটা সিনারি দিয়ে আপনাকে সাজাতে পারে।
যে হ্যাঁ একটা পেশেন্ট আসছে তার অ্যাঙ্কেল ইডিমা, হ্যাঁ এরকম করে দিল যে রাইট সাইডে অ্যাঙ্কেল ইডিমা আছে, তার কোনো প্রিএক্লাম্পসিয়া প্রোটিনিউরিয়া কোনো কিছু নাই, রেস্ট নিলে যেটা ডিসঅ্যাপিয়ার করে ওটা কারণ কি ফিজিওলজিক্যাল বলেও দিল না, আপনি তখন অ্যান্সারটা করবেন গ্র্যাভিড ইউটেরাস প্রেসার দিচ্ছে কমন আইলিয়াক ভেন্সকে, এরকম করে আসতে পারে। সো এটার ফিচারটাও পড়বেন, একবার পড়লে জীবনে সারা জীবন পারবেন, কিন্তু এগুলো জানতে হয়, এগুলোর জন্য ফেল হয়ে যায়। আচ্ছা তারপরে এটা গেল এই পৃষ্ঠাটা, আমরা একদম পৃষ্ঠা ধরে ধরে আগাবো ইনশাল্লাহ। আচ্ছা এখন দেখেন আপনারা আমার সাথে যদি আসেন তাহলে হচ্ছে এই যে অবস্টেটিক এক্সামিনেশন যেটা, হ্যাঁ অবস্টেটিক এক্সামিনেশনে দেখেন যে ভ্যাজাইনাল এক্সামিনেশন অর মানে ফান্ডাস ইজ ইউটেরাস ইজ জাস্ট পালপেবল অ্যাবভ দ্য সিম্ফাইসিস পিপল এট 12 উইকস, আমরা সবাই জানি কিন্তু এটা দাগান এসবি এর জন্য লাগবে। হ্যাঁ obstetric examination-এ fundus of the uterus is just palpable above the symphysis pubis এর উপর fundus of the uterus টা যায়, আমাদের symphysis pubis fundus of uterus টা যায় 12 weeks এর পর, ঠিক আছে। এবং বলতেছে যে vaginal examination আমরা অ্যান্টিনাটালে অ্যাকচুয়ালি করি না, আল্ট্রাসাউন্ড। আচ্ছা এটা গেল, তারপর আমাদের হচ্ছে ইউরিনের যেটা দেখেন যে আমরা ইউরিন ইনফেকশনের সময় যে প্রেজেন্স অফ নাইট্রাস এন্ড লিউকোসাইড এস্টারেস বাই ডিপস্টিক ইন্ডিকেটস ইউরিনেটেড ইনফেকশন, এই লাইনটা দাগাবেন। এবং দেখেন এর আগের লাইনে আছে আমরা যে ক্লিন ক্যাচ স্পেসিমেন দিয়ে মিড স্ট্রিম ইউরিনটা কালেক্ট করতে বলি কালচার এন্ড সেনসিটিভিটির জন্য, ওইটা হচ্ছে গিয়ে পরীক্ষা করি এবং ওইটা থেকে আমরা ইউরিনেটেড ইনফেকশন বলবো যখন নাইট্রেটস এন্ড লিউকোসাইড এস্টারেস প্রেজেন্ট থাকবে, এটা দাগাবেন এসবি লিখে রাখবেন। এরপরে চলে আসেন ইমিউনাইজেশন, এবং ইমিউনাইজেশন এসিকিউ দেন, কারণ খুব ইম্পর্টেন্ট, এটাতে আমরা এসিকিউ দাগাবো। আমরা কিন্তু এট এ টাইম চ্যাপ্টারটা শেষ করছি এসবি এবং এসিকিউ যা আসতে পারে সবকিছু নিয়ে। তাহলে ইমিউনাইজেশন এগেইনস্ট টিটেনাস প্রোটেক্ট করে মাদারকে, সরি এখানে পিটা হয়ে গেছে, প্রোটেক্ট করে মাদার এন্ড নিউনেটসকে, তাই না। তাহলে আপনি কতটুকু দিচ্ছেন, এখানে ডোজটাও আছে যে নন প্রোটেক্টেড উইমেনে 0.5 ml টিটেনাস টক্সোইড দিয়ে আমরা আইএম এট 6 উইকস ইন্টারভালে ফর 2টা। এখন সেটা আমরা 16 থেকে 24 সপ্তাহের মধ্যে প্রথমটা দিব। তাহলে আমরা কিন্তু অনেক সময় বলি হ্যাঁ 5 মাস একটা 6 মাস একটা, এটা জানি, কিন্তু আমরা তো যখন আমরা গাইনি অফিসের একটা হচ্ছি তখন আমাদের টেক্সট বুক ওরিয়েন্টেড কথা বলতে হবে। তাহলে আমরা 16 থেকে 24 সপ্তাহের মধ্যে আমরা আমাদের ফার্স্ট ডোজটা দিব এবং এর 6 সপ্তাহ ইন্টারভালে সেকেন্ড ডোজটা আমরা দিয়ে দিব। এবং যদি আগে একটা ইমিউনাইজেশন থাকে তার, তাহলে সেই ক্ষেত্রে আমরা একটা বুস্টার ডোজ লাস্ট ট্রাইমেস্টারে দিয়ে দিব। জাইমা রাখো। আচ্ছা এখন যদি আমি আসি প্রসিডিউরস অফ রুটিন প্রিনেটাল কেয়ার, তাহলে দেখেন আমরা একদম সামারাইজ করতে পারছি এটা দিয়ে। হিস্ট্রি টেকিং করছি, ফিজিক্যাল এক্সামিনেশন করছি, ইনভেস্টিগেশনে কি করছি দেখেন, এটা আপনাকে একটা এসিকিউ দিতে পারে। একটা প্রাইমি পেশেন্ট এসেছে যার কিনা হচ্ছে অ্যান্টিনেটাল কেয়ারে এসেছে, তাকে তুমি এখন কি কি ইনভেস্টিগেশন দিবা, তাহলে আপনি কি কি দিচ্ছেন একদম পড়ে যা দিচ্ছি তার চেয়ে ইম্পর্টেন্ট। হ্যাঁ সিবিসি, রুবেলা, ইলেকট্রোফরেন্সিস, যদি তার হিমোগ্লোবিনের প্যাথি থাকে, ইউরিন কালচার, ভিডিআরএল, এগুলো সবকিছু কিন্তু আমরা রুটিন প্রিন্যাটাল কেয়ারে দিচ্ছি। আচ্ছা এটা আগেই দিচ্ছি। হ্যাঁ তারপর আল্ট্রাসাউন্ড, তারপর হচ্ছে গিয়ে সময় করছি কি আমরা হচ্ছে আপনার আল্ট্রাসোনোগ্রাফি করছি জেস্টাল এজের জন্য, ভায়াবিলিটির জন্য এবং নাম্বার অফ ফিটাস দেখার জন্য একদম আর্লি উইকে। আচ্ছা তারপরে 11 থেকে 14 সপ্তাহে দেখেন আমরা কি করছি, অ্যানিপ্লয়েডি স্ক্রিনিং করছি, ফার্স্ট ট্রাইমেস্টার স্ক্রিন, এগুলো আমরা পরেও পড়বো। 16 থেকে 20 সপ্তাহে কি করি কোয়াড্রুপল স্ক্রিন, এগুলো আমরা পরেও পড়বো, তাই না। এই জায়গা থেকে আমরা দেখেন যে 18 থেকে 22 সপ্তাহে আমরা কিন্তু ফিটাল অ্যানাটমি দেখতে অ্যানোমালি স্ক্যান করি, তাই না। আর প্লাসেন্টাল লোকেশন আমাদের খুব ইম্পর্টেন্ট, কারণ কি আমাদের একটা এপিএইচ হয়ে যেতে পারে পরবর্তীতে যদি আমরা প্লাসেন্টাল লোকেশন না জানি। 24 থেকে 28 উইকসে কি করবো, সিবিসি এবং জিডিএম স্ক্রিনিং গুলা করবো। আর 36 উইকসে গিয়ে আমাদের যে ফিটাল প্রেজেন্টেশন, ফিটাল গ্রোথের জন্য আমরা বায়োফিজিক্যাল প্রোফাইল করছি, তাই না। তাহলে এগুলো ইন ডিটেইলস আমরা আবার পড়বো, এটা হালকা একটা পড়ে রাখবেন এসবি এর জন্য যদি আসে তাহলে যেন করতে পারেন। আচ্ছা এখন দেখেন জেনারেলি চেকআপ ইজ ডান এট ইন্টারভাল অফ 4 উইকস আপ টু 28 উইকস, আর 2 উইকস আপ টু 36 উইকস, এন্ড দেয়ারফর উইকলি টিল ডেলিভারি। এটা হচ্ছে আমাদের এসবি লিখে দাগাবেন। এবং বইয়ের যে আমাদের 4টা ভিজিট আছে এই পুরোটাই এসবিএ। হ্যাঁ
এই পুরাটাই আপনার এসবিএ। তাহলে এটা দেখেন আছে আমাদের 90 নাম্বার পেজ, 90 পেজের ফার্স্টে জেনারেলি চেকআপ ইজ ডান থেকে শুরু করে আমাদের যে WHO এর রিকমেন্ডেড 4টা ভিজিট, এটা অসংখ্যবার আসছে এবং এটা আপনার FCPS পার্ট 2 এর এসএকিউতেও আসছে। এই যে 4টা ভিজিট কখন কখন FCPS পার্ট 2 এর এসএকিউতে মানে এত বেশি জিনিস এখন আসে যে আপনি কিছু বাদ দিয়ে ওই রিটেনই পাস করা যায় না। হ্যাঁ, তো ওই ওরিয়েন্টেডই তো আমাদের মিড টার্মও একটা দুইটা দিয়ে দিলে আপনার কোশ্চেনটা দেখা যাচ্ছে আপনি ফাইব্রয়েড ইউটেরাস এত পারেন, আপনি কঠিন কঠিন সব টপিক পারেন, কিন্তু আপনার এটা দিলে আপনি একদম অ্যাকুরেট লিখতে পারলেন না। কারণ এটা দিলে আপনাকে কি হবে যে WHO এর 4টা ভিজিট বলেন, আমরা একটা অবস্টেটিশিয়ান হিসেবে আপনি এটা মিস করে গেলেন, হয়ে ছিল না রিটেন বুকে আপনি পড়েন নাই, কিন্তু এটা তো হবে না। এসবি এর জন্য লাগবে, এসিকিউ এর জন্য লাগবে। ঠিক আছে, শুনতে পাচ্ছেন মনোরমা আপু? আমি ডিস্টার্ব করছি আপনাদের না খুব? না আপু, ভালোই তো লাগছে। আমি তো বেশি পার্টিসিপেট নাই আছে। আজকে শান্তা আপু একজন আছে, তাই না? শান্তা আপু আপনিও কথা বলবেন, তাহলে আমরা বুঝবো যে আমি কি রাইট ওয়েতে যাচ্ছি কিনা। ঠিক আছে, আচ্ছা। তারপর দেখেন এই 90 পেজেই আমরা তো ততটুকু দাগালাম। এরপরে দেখেন আমাদের অ্যাবডোমিনাল এক্সামিনেশনের মাঝামাঝি পথে একটা জিনিস আছে থার্ড ট্রাইমেস্টারে। The guard increases by about 2.5 cm per week beyond 30 weeks and a term measures about 95 থেকে 100 সেন্টিমিটার। তাহলে আমরা যে একটা ট্যাব দিয়ে আমাদের অ্যাবডোমিনাল গার্ডটা, যে এই যে একটা প্রেগন্যান্ট লেডি, হ্যাঁ, ও যে আমরা এই আম্বিলিকাস বরাবর এই যে এরকম করে একটা গার্ড মাপি, এটা কি হয়, এটা 2.5 সেন্টিমিটার পার উইকে 30 উইকস এর পর থেকে বাড়ে। হ্যাঁ, এবং এক টার্মে গিয়ে এটা 95 থেকে 100 হতে হয়। 100 এর বেশি হয়ে গেলে কিন্তু আমরা পলি ধরি কিংবা আমাদের ধরি। আচ্ছা, তারপরে vaginal examination in later months of pregnancy beyond 36 with an idea of access pelvis is not recommended as it is not informative. ঠিক আছে, তাহলে দেখেন pelvic assessment based on with the onset of labor or just before induction of labor। আপনি যখন ইন্ডাকশন দিবেন বা আপনি যখন নাকি ই করবেন তখন এটা তো এসবিএ দাগান, এসবিএ দাগান যে আমরা যে 37 এর পরে করি এটা অ্যাকচুয়ালি ভুল করি, ভ্যাজানাল এক্সামিনেশন করব না, আমরা লেবারের সময় ভ্যাজানাল এক্সামিনেশন করব। এবং ভ্যাজানাল ব্লিডিং এর হিস্ট্রি থাকলে ভ্যাজানাল এক্সামিনেশন কন্ট্রা ইন্ডিকেশন, অনলি ইন্সপেকশন করা যায়, আমরা পার ভ্যাজানাল যে বায়োম্যানুয়াল এক্সামিনেশন করি সেটা করা যায় না। এটা এসবিএ তে আসার মতো সুন্দর করে দাগান। তারপরে যে ওয়ার্নিং সাইন এসবিএ প্লাস এসিকিউ দুইটাই দেন, ওয়ার্নিং সাইনে এসবিএ প্লাস এসিকিউ দুইটাই দেন, এসবিএ প্লাস এসিকিউ। কন্ট্রাইন্ডিকেশন অফ এক্সারসাইজ এন্ড টু লিমিট ফিজিক্যাল অ্যাক্টিভিটি, এখানে দেখেন যে আমাদের এটাও এসবিএ এবং এসিকিউ দিয়ে দেন। এটা কোথায় আছে? আচ্ছা, এটা আছে পরে, এটা আছে আরো পরে, এই চ্যাপ্টারই আছে, পরে আছে, কোথায় আছে? আচ্ছা, যদি 90 পেজের এই পাশে অ্যান্টিনেটাল অ্যাডভাইস বলি, তাহলে আমরা যে আপনার নন প্রেগন্যান্সি স্টেট থেকে 300 ক্যালোরি উপর ওভার খেতে বলি, রিকোয়ারমেন্টে দেই, এটা ডায়েটের থেকে এটা দাগাবেন, ডায়েট থেকে এই গোল্ড কালি লেখাটা দাগাবেন, তার এসবিএ লিখে তারপরে দেখাবেন দ্য প্রেগন্যান্সি ডায়েট আইডিয়ালি শুড বি লাইট, নিউট্রিশাস, ইজিলি ডাইজেস্টেবল, প্রোটিন, মিনারেল, ভিটামিনস দিয়ে। আচ্ছা, এখন একটা জিনিস দেখেন, আমাদের ভিটামিন বি কমপ্লেক্স এবং ফলিক অ্যাসিড, ভিটামিন বি কমপ্লেক্স এই যে টেবল 10.4 এর ভিটামিন বি কমপ্লেক্স এবং ফলিক অ্যাসিড গুলা কিন্তু আমাদের অলমোস্ট সেম ইন প্রেগন্যান্সি ল্যাকটেশনে। হ্যাঁ, কোনো এক্সট্রা কোনো কিছু নাই, তাই না? তারপরে দেখেন ট্রাভেলে চলে যান। আচ্ছা, সাপ্লিমেন্টারি আয়রন থেরাপি, যেটা উপরে 91 পেজের একদম টেবিলের নিচে আছে, যে আয়রন থেরাপি ইজ নিডেড ফর অল প্রেগন্যান্ট মাদার্স ফ্রম 16 উইকস অনওয়ার্ডস। তাহলে আমাদের আয়রন থেরাপি কখন লাগবে? 16 উইকস অনওয়ার্ড লাগবে। আর সাপ্লিমেন্টারি ভিটামিনস আর টু গিভেন ডেইলি ফ্রম 20 উইকস অনওয়ার্ডস, এখানেই আছে। আচ্ছা, তারপরে দেখেন
এই যে আপনাদের ট্রাভেলে আছে যে ট্রাভেল ইন পাস্টুরাইজ এয়ারক্রাফট ইজ সেফড আপ টু 36 উইকস পর্যন্ত কিন্তু আমরা করতে পারি। আর কন্ট্রাইন্ডিকেটেড কোথায় কোথায় দেখেন, প্লাসেন্টা প্রিভিয়া, প্রি এক্লাম্পসিয়া, সিভিয়ার অ্যানিমিয়া এবং সিকেল সেল ডিজিজে। ঠিক আছে। আচ্ছা, তারপরে 92 নাম্বার পেজে যান, দেখেন শি ইজ অ্যাডভাইস টু রিপোর্ট টু হসপিটাল। কখন? যদি তার পেইনফুল, আমরা এটা শিখাই দিব। আপনি যে কি অ্যাডভাইস দিবেন এটা এত ইম্পর্টেন্ট, এত ইম্পর্টেন্ট, এটার জন্য আপনি যে কোনো ভাইবা বোর্ডে ফেল করে চলে আসে, হ্যাঁ, যে আপনি কি কি অ্যাডভাইস তাকে দিবেন। তাহলে আপনি তাকে হচ্ছে তার মানে সব সিমটম যেগুলো নাকি আপনার আনটুয়ার্ড সিমটম, যে ইন্টেন্স হেডেক, ডিস্টার্ব স্লিপ, রেস্টলেস, তারপরে ইউরিনারি ট্রাবলস হতে পারে, এপিগেস্ট্রিক পেইন হতে পারে, ভমিটিং, স্ক্যান্টি মিকচুরেশন এই সময় হয়, সবকিছু বলবেন। এবং কখন হসপিটালে আসতে হবে, যে যদি এই কোশ্চেনটা কিন্তু আসছিল, সবাই এমআরসিওজি পার্ট 2 করে এতই করেছিল, কিন্তু দেখেন কনসেপ্টটা আমাদের এখানে আছে যে তোমার তোমার পেশেন্ট কিভাবে বুঝবে যে তার এটা ট্রু লেবার পেইন। তাহলে এই আপনাকে সেটা বলে দিতে হবে যে আপনার একটা পেইনফুল ইউটেরাইন কন্ট্রাকশন হবে, যে এটা হচ্ছে কি 10 মিনিটে কতবার হচ্ছে আপনি গুনবেন, যে ইন্টারভেলে হবে, হ্যাঁ, এবং এটা প্রায় 1 ঘন্টা যখন থাকবে তখন আপনি বুঝতে পারবেন যে এটা লেবার, হ্যাঁ, এটা বলবেন। তারপর হচ্ছে হঠাৎ করে যদি পানি ভেঙে যায় তাহলে বুঝবেন যে আপনার প্রম হয়ে গেছে, তখন আপনি চলে আসবেন। যদি কোনো ব্লিডিং দেখেন সেটা স্লাইড হলেও আপনি তখন হসপিটালে চলে আসবেন। যে এই জিনিসগুলো আপনাকে কিন্তু বলে দিতে হবে। ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখেন মাইনর অ্যালাইনমেন্টস ইন প্রেগন্যান্সিতে নওশিয়া ভমিটিংটা আছে। ব্যাকএকের মধ্যে যে কমন প্রবলেম 50%। ফিজিওলজিক্যাল চেঞ্জে কি, যে আমাদের লিগামেন্ট জয়েন্ট গুলা ল্যাক্সিটি হয়ে যায় রিল্যাক্স ইন ইস্ট্রোজেনের জন্য, এটা হাইপারলর্ডোসিসের জন্য, এগুলো আপনারা জানেন। তারপর হচ্ছে কি আমাদের যে মানে আপনার কি বলে এটাকে, এই যে কার্পল টানেল সিনড্রোম কেন হয়, মিডিয়ান নার্ভে কম্প্রেশনের জন্য, এটা দাগাবেন। তারপরে যে অবস্ট্রিক সিগনিফিকেন্স অফ প্লেন অফ, এই যে এটাই হচ্ছে আপনার কন্ট্রাইন্ডিকেশন অফ এক্সারসাইজ এন্ড লিমিট ফিজিক্যাল অ্যাক্টিভিটি, বক্স 10.3। এখানে আপনার ফিটাল গ্রোথ রেস্ট্রিকশন, কার্ডিয়াক অর পালমোনারি ডিজিজ, এই জিনিসগুলো আছে। আপনাদের বক্সে কি এটা এই নামেই আছে না, কন্ট্রাইন্ডিকেশন অফ এক্সারসাইজ এন্ড লিমিট ফিজিক্যাল অ্যাক্টিভিটি, 93 নাম্বার পেজে এই জায়গাটা কি এরকমই আছে? আচ্ছা ঠিক আছে, অনেকের বইয়ে এই জায়গাটা এই জায়গাটায় তো অন্যরকম আছে 9.1। হ্যাঁ 9 আপু এটা ভুল আসছে, অনেকের বই এটা আসছে, হ্যাঁ আপনি এটা লিখে নেন। বক্স 10.3 হবে এবং কন্ট্রাইন্ডিকেশনস অফ এক্সারসাইজ এন্ড টু লিমিট ফিজিক্যাল অ্যাক্টিভিটি হবে। ঠিক আছে। এটা এই যে হেডলাইনটা হবে এটা, ঠিক আছে, আপনি এটা পড়ে ফেলবেন। এবং এই পৃষ্ঠারই একদম লাস্টের দিকে দেখেন যে আপনার হচ্ছে আচ্ছা অ্যাঙ্কেলিডিমাতে দেখেন একটা কথা, যে আমাদের কোন ফিজিওলজিক্যাল এডিমাতে ট্রিটমেন্ট এবং ডায়াবেটিক্স শুড নট বি প্রেসক্রাইব। এটা আপনাকে বলতে হবে যে হ্যাঁ এডিমা হচ্ছে ডায়াবেটিক্স খেতে, তা কিন্তু করা যায় না, এসবিএ দেন। এবং লিমিটস অফ মডারেট ইন্টেন্সিটি ফিজিক্যাল অ্যাক্টিভিটি ইন প্রেগন্যান্সি, যে বক্স কন্টেন্ট 3, এক্সারসাইজ কতক্ষণ কিভাবে করবেন এটা দাগায় রাখেন এসএকিউ লিখে। আচ্ছা এখন হচ্ছে ভ্যাকসিন এসএকিউ প্লাস এসবিএ দুইটাই দিয়ে দিবেন। ভ্যাকসিন এসএকিউ প্লাস এসবি দুইটাই দিয়ে দিবেন। এই যে আমার কাছে ওইগুলা যেগুলো আমি বলে আসছি ওগুলাই জাস্ট করে আছে, ক্যালোরি ইনটেকটা, প্রেগন্যান্সি ডায়েট, সাপ্লিমেন্টারি আয়রন থেরাপি, হ্যাঁ ওগুলাই দেয়া আছে। আয়রনের জায়গাটা আমি পুরোটাই দাগাই, আপনারা আয়রনের জায়গাটা পুরোটাই দাগাই রেখেন। আচ্ছা কখন হসপিটালে এইভাবে বলে ফেলছি ওগুলো, ব্যাকেটটা দেখবেন, কার্পাল টানেল সিনড্রোম দেখবেন বলছি। আর হচ্ছে ভ্যাকসিন যেটা লাইভ ভ্যাকসিন কখন, আর হচ্ছে লাইভ ভ্যাকসিন কন্ট্রাইন্ডিকেটেড, মিজল মামস, এগুলো এসবিএ তে এত ইম্পর্টেন্ট। সেই আমরা পার্ট 1 এও পড়ছি, এসিকিউ এসবিএ দুইটার জন্য এটা খুব ইম্পর্টেন্ট একদম। আপনার ইনফিনিটি স্টার, ঠিক আছে, খুব আসে। কিভাবে যে আসবে, ছোট্ট করে চলে আসবেন, নাম্বার কেটে ফেলবে যদি আমরা না পারি। তাহলে ভ্যাকসিনের পুরো যে প্যারাটা আছে 93 এর উপর পর্যন্ত ভ্যাকসিনের প্যারাটা, ঠিক আছে। আপু আয়রনটা কোথায় আছে এটা খুঁজে পাইনি। আপু আয়রনটা আছে হচ্ছে আপনার যে ডায়েটের পরে আছে না 91 পেজে, 91 পেজে সাপ্লিমেন্টারি নিউট্রিশন থেরাপি, যে মানে 90 এর লাস্টে আর 91 এর উপরে সাপ্লিমেন্টারি আয়রন থেরাপি পেয়েছেন? কি আপু এই যে
তাহলে এইটা হচ্ছে আমাদের কিন্তু একটা চ্যাপ্টার, ঠিক আছে? এবং টেবিল 10.5 যেটা নাকি আন্ডারওয়েট, নরমাল ওয়েট এবং হচ্ছে ওভারওয়েট, ওবেস, এবং সেকেন্ড এবং থার্ড ট্রাইমেস্টার আপনি কতটুকু পর্যন্ত ওয়েট বাড়াতে পারবেন এটা। একইভাবে আচ্ছা, তারপরে হচ্ছে আপনি দেখেন এখানে আমাদের যে ফলিক অ্যাসিড সাপ্লিমেন্টেশন 5 মিলিগ্রাম এ ডে স্টার্টিং 4 উইকস প্রায়র টু কনসেপশন আপ টু 12 উইকস, এইটা এসবিএ লিখে ইনফিনিটি স্টার দেন। যে আমাদের এটা মেইন ইয়া কি যে 5 মিলিগ্রাম এ ডে 4 উইকস প্রায়র থেকে, কেন ইনসিডেন্স অফ নিউ, এটা হচ্ছে আপু 94 এর টেবল 10.5 এর নিচে, 94 এর টেবল 10.5 এর নিচে ফলিক অ্যাসিড যে সাপ্লিমেন্টেশন এইটা পেয়েছেন আপু? হ্যাঁ, আর যে 10.5 এই টেবলটাও করে ফেলবেন, ঠিক আছে? হালকা করে দেখবেন কোনো স্টার মার্ক, ফলিক অ্যাসিড সাপ্লিমেন্টেশনে স্টার মার্ক। তাহলে এই চ্যাপ্টারের যে পয়েন্টস গুলো আছে ওইটাও আপনারা 2 স্টার দিয়ে পড়ে ফেলবেন। মোটামুটি ভাবে এসিকিউ আসলো, চ্যাপ্টারটা আপনি পড়বেন একদম 1 ঘন্টার মধ্যে প্রথমবার শেষ করবেন, পরের বার আবার আধা ঘন্টায় শেষ করবেন। এই আপনার নেক্সট পরীক্ষার আগেই আপনি এইভাবে চ্যাপ্টারটা শেষ করে ফেলবেন। একটা কথা মাথায় রাখবেন, 7 নাম্বার চ্যাপ্টার বলেন 8 নাম্বার চ্যাপ্টার বলেন, প্রত্যেকটা চ্যাপ্টার ইম্পর্টেন্ট। কিভাবে? কারণ আপনার একটা এসপিএ যদি আপনার হাইপারএমেসিস গ্যাভিডারাম থেকে আসে সেটাও 2 মার্কস, যদি এই চ্যাপ্টার থেকে আসে সেটাও 2 মার্কস। সো আপনি যেভাবে দাগিয়ে পড়ছেন এরপর এটা 1-1.5 ঘন্টার বেশি লাগার কথা না। যদি আপনি, কারণ আমরা তো সব কাজ করছি, রিডিং পড়া যাবে না, এখানে একদম মুখস্থ করার কিছু নেই। আপনি যখন জানবেন আপনি সেটা পারবেন ডেলিভারি করতে, ঠিক আছে? এখন আমরা চলে আসি অ্যান্টিনেটাল অ্যাসেসমেন্ট অফ ফিটাল ওয়েলবিং। আমরা সারাদিন এগুলো নিয়ে কাজ করি, কিন্তু খুব বেশি যে জেনে বুঝে করি আমার কাছে মনে হয় কিছু জিনিস আমরা এবড়ো থেবড়ো ভাবে করি। আপনারা কোথায় ইয়েতে আছেন আপু? ট্রেনিং এ কোথায় আছেন? আপু কুষ্টিয়া মেডিকেল কলেজ। আমি শান্তা মেডিকেল কলেজ। ফরিদপুর মেডিকেল কলেজ। আপনারা তো ভালো ভালো জায়গায় ট্রেনিং করছেন, তাই না? আচ্ছা দেখেন, আমরা চ্যাপ্টারটা পেরিফেরিতে বেশ মানে কাজ করার সুযোগ থাকে, তাই না? আমি দিনাজপুর মেডিকেল কলেজের স্টুডেন্ট ছিলাম, এখন ঢাকা মেডিকেল কলেজে আছি ট্রেনিং হিসেবে। আমার কাছে মনে হয় যে ফার্স্ট স্টার্টিং হচ্ছে গিয়ে পেরিফেরি মেডিকেল কলেজগুলো খুব ভালো করে। আচ্ছা, এখন দেখেন আমাদের যে চ্যাপ্টার 11 এ চলে আসছি, সেটা হচ্ছে আমাদের অ্যান্টিনেটাল পিরিয়ডে ফিটাল ডেথ হয় 80% কেসে। প্রথম লাইনটাই দেখেন, দ্য মেজরিটি 80% ফিটাল ডেথটা কিন্তু আমাদের অ্যান্টিপার্টাম পিরিয়ডে হয়, তাই না? তাহলে এটা দাগান যে কোন পিরিয়ডে, অ্যান্টিপার্টাম শব্দটার নিচে একটা দাগ দিবেন। দ্য ইম্পর্টেন্ট কজেস অফ ডেথ কি? ফিটাল হাইপোক্সিয়া হয়, আইওজিআর হয় মানে ম্যাটারনাল কমপ্লিকেশন, ডায়াবেটিস, হাইপারটেনশন, ইনফেকশনের জন্য। তোমার থেকে তারপরে হচ্ছে আপনার ফিটাল কনজেনিটাল ম্যালফরমেশন, ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটিস। জাস্ট একবার জেনে তারপর এটা করে ফেলেন। আচ্ছা, তাহলে এটা দাগিয়েছেন ইম্পর্টেন্ট কজেস অফ ডেথ। এটা কিন্তু এসএকিউ দাগাবেন, ঠিক আছে? তারপরে আমরা এটা আর কিছু করব না। আচ্ছা, তারপরে দেখেন ম্যাটারনাল ওয়েট গেইনে, হ্যাঁ, ফার্স্ট ভিজিটে তো আমরা হচ্ছে গিয়ে কি করছি, তারপরে সেকেন্ড ভিজিটে দেখেন ম্যাটারনাল ওয়েট গেইনটা লেখেন সেকেন্ড হাফে 1 কেজি এ ফোর্টনাইট, তাই না? 14 দিনে আমাদের 1 কেজি করে বাড়া আমরা কি করব। আচ্ছা, আবার যদি স্টেশনারি হয়, নরমাল ইভেন ফলিং, তখন হচ্ছে গিয়ে আমরা দেখবো এটা যে ইন্টারইউটেরাইন গ্রোথ রেস্ট্রিকশন হচ্ছে কিনা এসবি এর জন্য। তারপর ব্লাড প্রেশারটা দেখেন যে আমাদের 12 উইকস এর আগেরটা আমরা প্রি এক্সিস্টিং কোনো ক্রনিক হাইপারটেনশন আছে কিনা এটা আমরা কিন্তু বুঝি, তাই তো? আর সাইজ অফ ইউটেরাস এন্ড হাইট অফ দ্য ফান্ডাস এটা দেখি আমরা। আচ্ছা, এগুলো এখন হচ্ছে আপনি চলে আসেন যে আমাদের যে আপনার ফিটাল রেসপন্স টু হাইপোক্সিয়া, হ্যাঁ,
আমরা ফিটাল সার্ভিলেন্স যখন বলছি যে অ্যান্টিপার্টাম ফিটাল সার্ভিলেন্স আমরা বুঝছি, তখন আপনাকে সবার আগে বুঝতে হবে যে আমাদের যে ইফেক্ট অফ ফিটাল হাইপোক্সিয়া, হ্যাঁ, ওইটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। যে আমার বাচ্চা যখন নাকি অক্সিজেন সাপ্লাই কমে যাচ্ছে, হ্যাঁ, আমার বাচ্চা হচ্ছে অক্সিজেন সাপ্লাই পাচ্ছে না, হ্যাঁ, তখনই কিন্তু আমার ফিটাস কি করবে, তাকে অক্সিজেনেটেড ব্লাড করার জন্য ওর রেসপিরেটরি রেট বেড়ে যাবে, এবং অক্সিজেন কম পাচ্ছে, ও কি করবে আরো অক্সিজেনেশন করার জন্য ওর লাংস তো ইয়া করছে না, তারপর ওর রেসপিরেটরি রেট যাবে বেড়ে, এবং তখন কি হবে, ও ওর মায়োকার্ডিয়াল, ওর হার্টের ওয়ার্কলোড কমাইতে চাইবে যে আমার হার্টের মায়োকার্ডিয়াল ওয়ার্কলোডটা আমি কমায় রাখি। তখনই আমাদের ফিটাস কি করবে, আমাদের যে ফিটাল হার্ট রেটটা কমে যাবে, ফিটাল হার্ট রেট কমে যাবে, এবং এই সময়ে আমাদের কি হয়, কমে গেল, এটাই তো আমাদের ডিসিলারেশন, তাই না? আমরা যেটা দেখি, তাহলে কি আমাদের সবকিছু মেইনলি হাইপোক্সিক ইভেন্টের জন্য অ্যাসিডোসিস ডেভেলপ করে ফেলে লাস্টের দিকে, এবং তখন আমাদের আরো যে চেঞ্জ গুলো আসে সিটিজিতে, এইটা তাহলে আমাদের ফিটাল সার্ভিলেন্সে অ্যান্টিপার্টামে ওই জিনিসগুলো আমরা মেইনলি দেখি। তাহলে আপনি দেখেন ফিটাল রেসপন্স টু হাইপোক্সিয়াতে মেটাবলিক অ্যাসিডেমিয়া হয়, এই বোল্ড কথাটা দেখেন, রেসপিরেটরি অ্যাসিডেমিয়া অফেন ইজ ক্লিনিক্যালি বিগিন শুরু হতে পারে। অ্যান্টিপার্টাম ফিটাল সার্ভিলেন্স লেট প্রেগন্যান্সিতে, এইটা আমাদের এখন পড়া শুরু, এতক্ষণ পড়া ছিল না। তাহলে অবজেক্টিভ কি, এই অবজেক্টিভটা দাগাবেন এসিকিউ এর জন্য, সেটা হচ্ছে অ্যাসেসমেন্ট অফ ফিটাল ওয়েলবিং, প্রিভেনশন অফ ফিটাল ডেথ। তাহলে আমরা কি ফিটাল ওয়েলবিং দেখার জন্য বারে বারে এটার জন্য এফসিপিএস কেসও পুরো ফেল করে আসছে, হ্যাঁ, যে তুমি বায়োফিজিক্যাল প্রোফাইল কেন করো, ফিটাল ওয়েলবিং এই শব্দটা দেখা বলতে পারে না বলে আমরা ফেল করে যাই, কারণ ওই সময় আমরা খুব কঠিন কঠিন চিন্তা করি, কিন্তু আমরা সহজ চিন্তাগুলো করতে চাই না। তাহলে আমাদের ফিটাল ওয়েলবিং হচ্ছে গিয়ে দেখার জন্য আমরা এই সার্ভিলেন্সটা করি, এটা আমাদের অবজেক্টিভ কি, আমরা ফিটাল ডেথকে প্রিভেন্ট করতে চাচ্ছি, এবং আননেসেসারি কোনো ইন্টারভেনশন যেন না লাগে সেটা আমরা খেয়াল করছি। তাহলে আপনি অবজেক্টিভটা দেখাবেন, এবং তারপরে কি কি, সেটা হচ্ছে ক্লিনিক্যাল, বায়োকেমিক্যাল, বায়োফিজিক্যাল। ক্লিনিক্যাল, বায়োকেমিক্যাল, বায়োফিজিক্যাল, খুব ভালো করে এটা পড়বেন, এখন থেকে কিন্তু আপনার ভালো করে পড়ার ইয়েটা শুরু। তাহলে ক্লিনিক্যালের জন্য আমরা কিছু ইনভেস্টিগেশনস করি, কি বলি, ফিটাল গ্রোথটা ইভালুয়েট করি বিভিন্ন প্যারামিটার দিয়ে, যেটা আমরা প্রথম দিকেই বলে ফেলছে, যেটা হচ্ছে আমাদের হাইট অফ দ্য ফান্ডাস, ওগুলো ছিল ক্লিনিক্যালি আমরা দেখছি, লাইকার অ্যাসেস করছি, তারপরে ব্লাড প্রেশার, ওয়েট গেইন সবকিছু দেখছি আমরা প্রথম দিকে। বায়োকেমিক্যালের জন্য আমরা কি করি, যেটা নাকি আমরা করি আমাদের পালমোনারি ম্যাচুরিটি দেখার জন্য। তাহলে পালমোনারি ম্যাচুরিটির জায়গায় এইচবিএ দেখেন, বায়োকেমিক্যালে আমরা কি দেখি, একটা কথাই সারা জীবন মনে রাখবেন, পালমোনারি ম্যাচুরিটি। সেটা কিভাবে, সেটা পরে আসবে। বায়োফিজিক্যালে আমরা কি করি, এটা একটা স্ক্রিনিং টেস্ট ফর ইউটেরো প্লাসেন্টাল ইনসাফিসিয়েন্সি, যে আমার প্লাসেন্টা দিয়ে অক্সিজেনেটেড ব্লাড কম যাবে যখন আমার ইউটেরো প্লাসেন্টাল ইনসাফিসিয়েন্সি হবে, তাহলে তখন আমি কিন্তু আমার বায়োফিজিক্যাল যে এইগুলা টেস্টগুলো ওগুলো অল্টার হয়ে যাবে। তাহলে এখানে এসবিএ তে দাগান লাল কালি দিয়ে ইউটেরো প্লাসেন্টাল ইনসাফিসিয়েন্সির জন্য একটা স্ক্রিনিং টেস্ট হচ্ছে আমাদের বায়োফিজিক্যাল টেস্টগুলো, তাই না? এবং এখানে আমাদের কি হয়, ফিটাল নার্ভাস সিস্টেমের নিচে আরেকটা দেন, যে এই বায়োফিজিক্যাল অ্যাক্টিভিটিস গুলা ইনিশিয়েট হবে, রেগুলেট হবে, মডুলেট হবে, যা হবে সবকিছু হবে আমাদের ফিটাসের যে নার্ভাস সিস্টেম আছে ওই নার্ভাস সিস্টেম দিয়ে। তাহলে এটা আমাদের ফিটাসের নার্ভাস সিস্টেম। আরেকটা এসবিএ কিন্তু এখান থেকে প্রচুর কোশ্চেন আসতে পারে। তাহলে ফিটাল নার্ভাস সিস্টেম আমরা দেখি, এবং এই জন্য আমরা বায়োফিজিক্যাল প্রোফাইল 32 উইকস এর আগে করতে পারি না, কারণ কি বায়োফিজিক্যাল আমাদের ততদিনে ফিটাসের নার্ভাস সিস্টেম তো ম্যাচিউর হয় না, এটা। তাহলে ফিটাল সিএনএস ইজ ভেরি মাচ সেনসিটিভ টু ডিমিনিশড অক্সিজেনেশন, যেটা আমরা বললাম যে অক্সিজেন কমে যাওয়ার জন্যই সব সমস্যা শুরু। তাহলে আপনি হাইপোক্সিয়া হয়েছে, তাই না, তারপর আপনার মেটাবলিক অ্যাসিডোসিস হয়েছে, আপনার ফার্স্টে অক্সিজেন লেভেল কমে গেছে, তারপর আপনার মেটাবলিক অ্যাসিডোসিস হয়েছে, মানে কি আপনার পিএইচ কমলো, তাই না, মেটাবলিক অ্যাসিডোসিস হলো, তখন আমাদের কি হলো, নার্ভাস সিস্টেম যেটা ওইটা সিএনএসটা ডিপ্রেশন হয়ে গেল, তাই না, সিএনএস ডিপ্রেসড হয়ে গেল, সিএনএস ডিপ্রেস হয়ে গেল, এবং তখন আমাদের ফিটাল বায়োফিজিক্যাল অ্যাক্টিভিটির মধ্যে চেঞ্জ হবে, যেটা কিনা আমরা দেখি কিসের কিসের মাধ্যমে। তাহলে দেখেন ফিটাল মুভমেন্ট কাউন্ট, যে আপনার ফিটাস বাচ্চা নড়াচড়া করছে, মা আমাকে আমরা বলে দেই বাচ্চা নড়াচড়া খেয়াল রাখবেন, মা কেন বাচ্চা নড়াচড়া
খেয়াল রাখতে বলি কেন? বাচ্চা খারাপ হয়ে যাবে। বাচ্চার আসলে কি খারাপ হয়ে যাবে? এই যে হাইপোক্সিক হয়ে ওর অ্যাসিডেমিয়া ডেভেলপ করবে, ওর নার্ভাস সিস্টেম ডিপ্রেস হয়ে যাবে, তখন ওর এই নড়াচড়া মুভমেন্ট কমে যাবে। ঠিক আছে? এখন যখন মুভমেন্ট কম, ওইটাই সিটি দিতে আসে কি, ওইটাই সিটি দিতে আসে যে আমাদের তখন অ্যাক্সিলারেশন আর থাকে না। আচ্ছা, তারপরে কি কার্ডিওটোপোগ্রাফি করলাম, আলট্রাসোনোগ্রাফি করলাম, মানে বায়োফিজিক্যাল প্রোফাইল। কার্ডিওটোপোগ্রাফি করলাম, নন স্ট্রেস টেস্ট করি, এবং ফিটাল বায়োফিজিক্যাল প্রোফাইল যেটা বললাম, ডপলার আলট্রাসাউন্ড টু স্টাডি ফিটাল ভেসেল। আরেকটা জিনিস, ডপলার আলট্রাসোনোগ্রাফি দিয়ে কি দেখি? ফিটাল ভেসেল দেখার জন্য। হ্যাঁ, তারপর হচ্ছে ভাইব্রো অ্যাকিউস্টিক স্টিমুলেশন টেস্ট, অ্যামনিক ফ্লুইড ভলিউম এবং কন্ট্রাকশন স্ট্রেস টেস্ট। তাহলে এই যে এটা এসিকিউর জন্য দাগান, কারণ এটা কোশ্চেন আসে বায়োফিজিক্যাল টেস্ট গুলো কি কি। তাহলে আপনি এগুলা সবগুলা নাম দিবেন, তাহলে এটা আপনি এসিকিউর জন্য দাগাবেন। শান্তাপুর আছেন? হ্যাঁ আপু আছে। আচ্ছা, বুঝতে পারছেন আপু? হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা, ঠিক আছে। তারপর হচ্ছে আপনারা ফিটাল মুভমেন্ট কাউন্ট যেটা, সেটা দেখেন আমাদের কি কি ফর্মুলাতে বলছে। কার্ডিফ কাউন্ট 10 ফর্মুলা, যে আপনি হচ্ছে গিয়ে পেশেন্টকে মানে মুভমেন্ট হচ্ছে 9টায় শুরু করতে বললেন, এবং সেটা কখন যে 10টা কাউন্ট শেষ হলো, এইটা যে লেস দেন 10 মুভমেন্ট যদি আপনার 12 আওয়ার্সে হয়, 2 দিন ধরে সাকসেসিভ 2 ডেজ ধরে, এবং কোনো 12 ঘন্টা একটা সিঙ্গেল ডে যদি কোনো মুভমেন্ট না থাকে, তাহলে কিন্তু আপনার সাথে সাথে পেশেন্টকে চলে আসতে হবে। ডেইলি ফিটাল মুভমেন্ট কাউন্ট, এটা আমাদের কাছে সবচেয়ে পপুলার। এটা কি, যে আমাদের 3 কাউন্টস ইচ অফ 1 আওয়ার ডিউরেশন, মর্নিং, নুন, ইভিনিং। এটা রিকমেন্ড করি আমরা এটা। এবং এখানে যদি আমাদের লেস দেন 10 in 12 আওয়ার্স হয়, তখন ফিটাল কম্প্রোমাইজ আমরা ইন্ডিকেট করি, এসবিএ প্লাস এসিকিউ তো আসতে পারে। এবং এই যে আমাদের ম্যাটারনাল পারসিভ যে ফিটাল মুভমেন্টটা আমাদের দেখছি, এটা আমরা কবে থেকে করি? 28 উইকস অফ প্রেগন্যান্সি থেকে। ঠিক আছে? এর আগে তো ফিটাস ভায়াবলি থাকে না, তাই না? আচ্ছা, ম্যাটারনাল হাইপোগ্লাইসেমিয়া হচ্ছে অ্যাসোসিয়েটেড উইথ ইনক্রিজ ফিটাল মুভমেন্ট, দাগাবেন। আচ্ছা, আরেকটা জিনিস, ম্যাটারনাল পারসেপশন অফ ফিটাল মুভমেন্টটা রিডিউস কখন হয়? যখন বাচ্চা ঘুমাবে, ফিটাল কোনো যদি ফিটাসের সিএনএস এর সমস্যা থাকে। অ্যান্টেরিয়র প্লাসেন্টা তো অনেক ক্ষেত্রে বোঝে না, যদি বেশি পানি থাকে, পলিহাইড্রামিনেসও বোঝে না, পেশেন্টই অবেস সেই ক্ষেত্রে বোঝে না, মা নার্কোটিক্স নিচ্ছে বা মা ক্রনিক স্মোকিং বা হচ্ছে হাইপোক্সিক, তখনও বোঝে না। এখন আসে নন স্ট্রেস টেস্ট কি? এটা একটা কন্টিনিউয়াস ইলেকট্রনিক মনিটরিং অফ ফিটাল হার্ট রেট অ্যালং উইথ ফিটাল মুভমেন্ট, মানে কার্ডিওটোপোগ্রাফি, তাই না? তাহলে এটা ফিটাল হার্ট রেট অ্যাক্সিলারেশন উইথ ফিটাল মুভমেন্ট দেখি আমরা এই নন স্ট্রেস টেস্টে। তাহলে এই বোল্ড লেখাটাই এসবিএ তে চলে আসবে। নন স্ট্রেস টেস্টে কি দেখছি? ফিটাল হার্ট রেট অ্যাক্সিলারেশনটা দেখি, যে ফিটাসের হার্ট রেট অ্যাক্সিলারেশন হচ্ছে গিয়ে আপনার কখন, যে ফিটাল মুভমেন্টের সাথে, ফিটাল মুভমেন্টের সাথে। এটা হচ্ছে নন স্ট্রেস টেস্ট। আচ্ছা, এটা মানে হচ্ছে হেলদি ফিটাস, তাই না? এটা দিয়ে আমরা ফিটাস ওয়েলনেস দেখি, এটা ইলনেস, তাই না? তাহলে এখানে রিঅ্যাসুরিং আছে, নন রিঅ্যাসুরিং আছে। এই যে নন স্ট্রেস টেস্ট, এটা রিঅ্যাসুরিং আছে, আবার নন রিঅ্যাসুরিং আছে, নন রিঅ্যাসুরিং আছে। আচ্ছা, যদি একটা রিঅ্যাক্টিভ এনএসটি হয়, তাহলে তো ভালো। আর যদি নন রিঅ্যাক্টিভ হয়, তাহলে আফটার 30 উইকস এন্ড ফ্রিকোয়েন্সি টুয়াইস উইকলি আমরা করি। এটাও আপনার ম্যাডামরা আমাদেরকে কোশ্চেন করে যে হ্যাঁ, নন রিঅ্যাক্টিভ তুমি নন স্ট্রেস টেস্ট পাইছো, সেক্ষেত্রে তুমি কি করবা? ম্যাডাম, আমরা এটা তো ফিটাল ওয়েলবিং দেখার জন্য করি, সেক্ষেত্রে আমরা 2 থেকে মানে 3 দিন পর পর অনেকে বলে, আবার অনেকে বলে যে টুয়াইস উইকলি আমরা করব, তাই না? আচ্ছা, তারপরে আপনারা চলে আসেন বায়োফিজিক্যাল প্রোফাইল। এই যে বায়োফিজিক্যাল প্রোফাইলে আপনাদের দেখেন, বায়োফিজিক্যাল প্রোফাইলের যে কথাটা আছে, যে আপনার ইচ কম্পোনেন্ট 2 পয়েন্টস করে থাকে, দাগাবেন। এটাই আপনার এসবি তে দিয়ে দিতে পারে। 10 on 10 ইজ নরমাল, 6 হচ্ছে ইকুভোকাল, 4 or less হচ্ছে অ্যাবনরমাল। তাহলে এই যে ইন্টারপ্রিটেশন, এটা কিন্তু আপনাকে জানতে হবে, তাই না? তাহলে
ইন্ডিকেশনস অফ ফিটাল এটা কখন, যদি আপনি নন স্ট্রেস টেস্টে দেখলেন নন রিয়েক্টিভ, তখন আপনি বায়োফিজিক্যাল প্রোফাইল করতে দিবেন। হাই রিস্ক প্রেগনেন্সি, যে মা হচ্ছে আপনার হাইপারটেনশন আছে, কিংবা মায়ের হচ্ছে গিয়ে প্রিএক্লামশিয়া বা হচ্ছে ডায়াবেটিস, জেস্টেশনাল ডায়াবেটিস, মানে এটা যেটাই হোক না কেন, হাই রিস্ক প্রেগনেন্সি, তাই না, ফিটাসের কোনো সমস্যা থাকতে পারে, তাহলে সেই ক্ষেত্রে আমরা কিন্তু বায়োফিজিক্যাল প্রোফাইল দেই। আর উইকলি আফটারে নর্মাল নন স্ট্রেস, যদি এটা তো নন রিঅ্যাক্টিভ হলে টুয়াইস উইকলি করি। আর হচ্ছে যদি এটা এসবি এর জন্য আসে, হ্যাঁ, এসবি এর এই প্রত্যেকটা পয়েন্ট খুব ইম্পর্টেন্ট, যে যদি আপনি উইকলি করবেন যদি নরমাল থাকে, এবং টুয়াইস উইকলি করবেন যখন অ্যাবনরমাল থাকবে, ঠিক আছে। এবং মডিফাইড বায়োফিজিক্যাল প্রোফাইলে নন স্ট্রেস টেস্ট এন্ড আল্ট্রাসোনোগ্রাফি ডিটারমাইন অ্যামনিওটিক ফ্লুইড ইনডেক্স। এখন দেখেন মানে হচ্ছে গিয়ে মডিফাইড বায়োফিজিক্যাল প্রোফাইল, এখানে দেখেন 2 করে, তাহলে নন স্ট্রেস টেস্ট দেখেন, এখানে নন স্ট্রেস টেস্ট যেটা আমরা করবো সেটা কি পড়ছিলাম, যে ফিটাল মুভমেন্টের সাথে হচ্ছে গিয়ে ফিটাল হার্ট রেটের রিলেশন, তাই না। তাহলে নন স্ট্রেস টেস্ট করবেন ওই সময় আপনি বায়োফিজিক্যাল প্রোফাইলের সময়, এখানে 2 ফিটাল, এটা কিন্তু এসএকিউতে আসছে অলরেডি, আমাদের মিড টার্মেই আসছে, আপনাদের আসার চান্স আছে, কারণ গত সেশনে আসেনি, এর আগের সেশনে এসেছিল, ঠিক আছে। বায়োফিজিক্যাল প্রোফাইল, নন স্ট্রেস টেস্ট, ফিটাল ব্রেদিং মুভমেন্টস, হ্যাঁ, লাস্টিং, যেটা নাকি মোর দেন 1 এপিসোড হতে হবে, এবং লাস্ট করতে হবে 30 সেকেন্ডের বেশি। গ্রস বডি মুভমেন্টস, এটা হচ্ছে 3টা বা 3টার বেশি বডি বা লিম্ব মুভমেন্টস হতে হবে। ফিটাল মাসল টোন, এটা হচ্ছে গিয়ে মোর দেন 1 এপিসোড অফ অ্যাক্টিভ এক্সটেনশন লিম্ব অর ট্রাঙ্ক উইথ রিটার্ন অফ ফ্লেকশন আবার হইতে হবে, তাই না। এবং অ্যামনিওটিক ফ্লুইড ইনডেক্সও আপনার আছে। তাহলে এগুলো হচ্ছে গিয়ে কম্পোনেন্টস আসছিল, কম্পোনেন্টস অফ অ্যান্টিপার্টাম মানে মডিফাইড বায়োফিজিক্যাল প্রোফাইল। তাহলে এখন আপনার স্কোরিংটাও জানতে হবে, এটা লেভেল 11.2 ইনফিনিটি স্টার দিয়ে কিন্তু 2টা টেবিল করবেন, যে 8 থেকে 10 হলে আমরা কি বলি, নরমাল বলি, লেস রিস্ক, তখন হচ্ছে আমাদের ফিটাস হাইপোক্সিক না, তাই না। আমরা রিপিট টেস্ট করতে দিব, যে তোমাদের নরমাল, আমরা বলছি নরমাল হলে উইকলি করবো, তাই না। এরপরে 6 এ বলছি আমরা ইকুইভোকাল, তখন আমরা কি করব, যদি মোর দেন 36 উইকস হয় তাহলে আমরা ডেলিভারি করে ফেলবো। হ্যাঁ, এখন হচ্ছে গিয়ে এই যে এই সময় আমরা ল্যারিঙ্গোস স্পিঙ্গোম্যাথিন, যেটা সারফেক্টেন্ট টেস্টের লেসিথিন সারফেক্টেন্ট রেশিও টেস্ট, যেটা ওইটা করি। লেস দেন 2 যদি হয় তাহলে আমরা আবার 4 থেকে 6 আওয়ার্স পরে রিপিট করতে দেই। আচ্ছা, 4 যদি হয় তাহলে সেই ক্ষেত্রে আপনি দেখেন কি, এটা অ্যাবনরমাল বলছি, এবং এটা ক্রনিক হাইপোক্সিয়া বোঝাচ্ছে। যদি মোর দেন 36 উইকস ডেলিভারি, যদি লেস দেন 32 উইকস হয়, রিপিট টেস্ট করব 4 থেকে 6 উইকস পর, সেই আওয়ার্স পর। এবং যদি 0 থেকে 2 হয় তখন কিন্তু আমরা, হ্যাঁ, 120 মিনিট ধরে টেস্টটা করবো, এবং পারসিস্টেন্স স্কোর যদি লেস দেন 4 হয় তাহলে ডেলিভার রিগার্ডলেস অফ জেস্টেশন, যেই এজেই থাকুক না কেন, সেটা 32 উইকসও যদি হয় তাহলে কিন্তু আমরা ডেলিভারিটা করায় ফেলবো। আচ্ছা, এখন হচ্ছে আমাদের ফিটাল কার্ডিওটোকোগ্রাফি। আপনারা কি এই চ্যাপ্টারটা শেষ করে নামাজের ব্রেকে যাবেন, নাকি এখনই যাবেন? আজান হয়েছে যেহেতু। আপুরা চ্যাপ্টার শেষ করতে পারবো না? ক্লাসে একা? এই চ্যাপ্টারটা শেষ করেন। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এখন দেখেন ফিটাল কার্ডিওটোকোগ্রাফি, তাই না। একদম একটা কথা মাথায় রাখবেন, মিড টার্ম এখন এসবিএ, এসএকিউ কিংবা অসপি কিংবা মানে আপনার কাউন্সেলিং আলাদা না। কারণ আপনাকে এসবি এর দিন আপনাকে এমন একটা টপিক দিবে, ভেন্ডোস থেকে কোশ্চেন চলে আসবে, আপনি বলবেন এটা তো অসপির পরে এখন কেন এসেছে। না, এটাই হচ্ছে কি এখন এফসিপিএস এর মোটামুটি থিম, সেটা ফাইনাল পার্ট হোক মিড টার্ম হোক, ঠিক আছে। মিড টার্মে হয়তো বা কম জ্বালায় এগুলো নিয়ে, এফসিপিএস পার্টটা অনেক জ্বালায়। সো আমাদের একটা পুরা সম্যক ধারণা, প্রিপারেশন আমাদের এসএকিউর আগেই শেষ করে ফেলতে হবে। তাহলে ফিটাল কার্ডিওটোকোগ্রাফি একটা নরমাল ট্রেস করি আফটার 32 উইকস, এটা যে ম্যাডামদের খুব পছন্দ, কারণ আমরা জানি না অনেকে যে কখন করে। তাহলে 32 উইকস, যেটা আমি ফার্স্টে বলেছিলাম, এবং সেখানে বেসলাইন হার্ট রেট কত, 110 থেকে 16 বিটস পার মিনিট। ইম্পর্টেন্ট,
বেসলাইন ভেরিয়েবিলিটি কত ইম্পর্টেন্ট, প্রত্যেকটা দাগানো জিনিস হচ্ছে আমাদের এসবিএফ। এবং নো ডিসেলারেশন অর দেয়ার বি আর্লি ডিসেলারেশন অফ ভেরি শর্ট ডিউরেশন, এগুলো থাকতে পারে ফিটাল কার্ডিওটোপোগ্রাফিতে। দেয়ার শুড বি 2 or more acceleration during 20 minutes period। আচ্ছা, 567 নাম্বার পেজে সিটিজি আছে, ওইখান থেকে আপনারা পড়বেন এবং সেটা এখনই পড়বেন। তাহলে চলে যান 567 নাম্বার পেজ। শোনাচ্ছেন আপুরা? দেখেন 566-তে একটা কথা আছে, ফিটাল ট্যাকিকার্ডিয়ার কজ এবং ফিটাল ব্র্যাডিকার্ডিয়ার কজ। একটা স্টার দিয়ে এটা এসিকিউর জন্য পড়বেন। ট্যাকিকার্ডিয়া কখন হয় এবং ব্র্যাডিকার্ডিয়া কখন হয়। ম্যাটারনাল অ্যানিমিয়াতে কোনো ইনফেকশন থাকলে, ম্যাটারনাল হাইপারথাইরয়েডিজম, অ্যাসিডিমিয়া ডেভেলপ করলেও কিন্তু ট্যাকিকার্ডিয়া হয়। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ হচ্ছে ফিটাল হাইপোক্সিয়া। যখনই আপনার বাচ্চার হচ্ছে অক্সিজেন লেভেল কমে যাবে, তখন হচ্ছে বাচ্চা কি করবে, ফিটাসের যে রেসপিরেটরি রেট বাড়বে, মায়োকার্ডিয়াল ওয়ার্কলোড সে কমাতে চাইবে, সেই জন্য ফিটাল হার্ট রেট বেড়ে যাবে। তাহলে ফিটাল হাইপোক্সিয়াতে ট্যাকিকার্ডিয়া হবে এবং ব্র্যাডিকার্ডিয়ার কজ একটা স্টার দিয়ে পড়ে ফেলবেন। আচ্ছা, এই যে আমাদের এই জিনিসটা, সেটা হচ্ছে আমাদের ফার্স্টেই দেখেন, আমরা যদি বলি যে আমাদের নরমাল বা রিঅ্যাসুরিং, নন রিঅ্যাসুরিং এবং অ্যাবনরমাল তিনটা ফিচার আমরা পাই। এখন কথা হচ্ছে বেসলাইনের মধ্যে হচ্ছে কি আমাদের 110 থেকে 160 হচ্ছে আমাদের বেসলাইন হার্ট রেট। ভ্যারিয়েবিলিটি হচ্ছে 5 থেকে 25 এবং এখানে কোনো ডিসিলারেশন থাকবে না। আপনি প্রথম এই কলামটা পড়বেন, হ্যাঁ, এইভাবে পড়ে যাবেন সিটিজি, কোনো থাকবে না, বা আর্লি অথবা ভেরিয়েবল ডিসিলারেশন থাকতে পারে, হ্যাঁ, লেস দেন 10 মিনিটস, 10 মিনিটস এর কম। অ্যাক্সিলারেশন থাকবে নরমাল আমাদের একটা সিটিজিতে, এবং অল ফোর ফিচারস আর রিঅ্যাসুরিং। তখন আমরা এটাকে বলবো চারটা ফিচারই কি কি, বেসলাইন ফিটাল হার্ট রেট, ভ্যারিয়েবিলিটি, ডিসিলারেশন এবং অ্যাক্সিলারেশন সম্পর্কে এই জিনিসগুলো পেলে আমরা পড়বো নরমাল। সিটিজি পড়তে গেলে সবাই কি করে জানেন, বেসলাইন এডিএমএম করে পড়ে যায়, আমরা অন্য কিছু যেমন পড়ি তা পড়া যাবে না। নরমাল বা রিঅ্যাসুরিং এর কলামে কি কি বললে আমি নরমাল সিটিজি বলছি এটা আমাকে পড়তে হবে। তারপরে আমি আসবো নন রিঅ্যাসুরিং, তারপরে আমি আসবো অ্যাবনর্মাল। তাহলে আমরা মোটামুটি জেনে আসলাম। এখন একটু দেখি, হ্যাঁ, সিটিজি যখন আপনি ইন্টারপ্রিট করবেন, তখন আপনাকে এই জিনিসটা আমরা অনলাইন থেকে করা, আপনি এই জিনিসগুলো মাথায় রেখে সিটিজি কি করবেন, যে আপনি ফার্স্টে এটা লো রিস্ক না হাই রিস্ক কেস, যে হাইপারটেনশন আছে, মায়ের প্লাসেন্টা প্রিভিয়া আছে, নাকি জেস্টারাল ডায়াবেটিস মেলিটাস আছে, নাকি বাচ্চার কোনো রিস্ক আছে, হাই রিস্ক নাকি লো রিস্ক, এটা আপনি দেখবেন। কন্ট্রাকশন বা ফ্রিকোয়েন্সি আপনি দেখবেন, একটা অ্যান্টিপার্টাম ইন্ট্রাপার্টাম টেকটাই করছেন, তাহলে ইউটেরাইন কন্ট্রাকশনের ফ্রিকোয়েন্সি কতক্ষণ পর পর এবং ডিউরেশনটা আপনি দেখবেন। বেসলাইন দেখেন, এটা করে কি দিয়ে, ডক্টর সি ব্রেভাডো। তাহলে তারপরে বেসলাইন রেট, ব্র্যাডিকার্ডিয়া, ট্যাকিকার্ডিয়া না নরমাল, তাই না? 110 থেকে 160 হচ্ছে আমাদের নরমাল। ভ্যারিয়েবিলিটি হচ্ছে কি 5 থেকে 25 এবং অ্যাক্সিলারেশন হচ্ছে প্রেজেন্ট কে অ্যাবসেন্ট নাকি ডিসেলারেশন আর্লি, ভেরিয়েবল না লেট। ডিসেলারেশন তিন প্রকার, আর্লি ডিসেলারেশন, ভ্যারিয়েবল ডিসেলারেশন, লেট ডিসেলারেশন। এবং ওভারঅল আপনি একটা কমেন্ট বা ম্যানেজমেন্ট করবেন, এটা আপনাদের অসপি ব্যাচে অনেক সুন্দর করে পড়ান। তাহলে এখানে যখন আমরা দেখছি, তাহলে এই যে আমরা যখন দেখছি এই যে ফিটাল হার্ট রেটের ঘরগুলা, এটা তো ইউটেরাইন কন্ট্রাকশন, আর এটা হচ্ছে আপনাদের হচ্ছে আমাদের ফিটাল হার্ট রেট। তাহলে এই যে ফিটাল হার্ট রেট, তাহলে আমাদের একটা যে বেসলাইন ফিটাল হার্ট রেট, ফার্স্টে ইউটেরাইন কন্ট্রাকশন আছে কিনা দেখলাম। তাহলে এখানে আপনি যে ট্রেসিংটা দিবে ম্যাডাম অসপিতে, আপনি দেখবেন যে 10 মিনিটসে কত। তাহলে এখানে দেখেন, এই যে একটা 10 মিনিটসে কিন্তু, এই যে একটা 10 মিনিটসে কিন্তু মাত্র একটা কন্ট্রাকশন, তাই না? একটা 10 মিনিটসে একটা কন্ট্রাকশন আসছে। আচ্ছা, এখন কথা হচ্ছে এই যে আমাদের বেসলাইন যে আমাদের ফিটাল হার্ট রেটটা, এটা কত, তাই না? তাহলে এইটা মোটামুটি, এটা তো 110, এটা 120, এইটা 120 40, কত যে লেখাগুলো খুব বেশি ক্লিয়ার আছে, 120। এই যে আমাদের 120 বা 25 এরকম হচ্ছে আমাদের বেসলাইন হার্ট রেট, ঠিক আছে? তারপর আপনি দেখেন আমাদের ভেরিয়েবিলিটি হচ্ছে এইভাবে, যেটা তাহলে ভেরিয়েবিলিটি হচ্ছে আমাদের
20-এর মাঝখানেই আছে 10 ভেরিয়েবিলিটি। আর এখানে দেখেন আমাদের অ্যাক্সিলারেশন কিন্তু আমাদের অ্যাক্সিলারেশন ডিসিলারেশনের ব্যাপারটা কি দেখেন, এটা একটা ডিসিলারেশন, এটা একটা ডিসিলারেশন। হ্যাঁ, অ্যাক্সিলারেশন এখানে নাই। ডিসিলারেশনটা কিন্তু আপনার ইউটেরাইন কন্ট্রাকশনের পরে, এই যে দেখেন ইউটেরাইন কন্ট্রাকশনের সাথে না, ইউটেরাইন কন্ট্রাকশনের পরে শুরু হয়েছে, তাহলে এটা লেট ডিসিলারেশন কিন্তু। হ্যাঁ, এটা লেট ডিসিলারেশন কিংবা আপনার ভেরিয়েবল ডিসিলারেশন হবে, কারণ এটার সাথে ইয়া না, কারণ এই জায়গায় একটা আবার আপনি দেখেন ডিসিলারেশনের আগে একটা অ্যাক্সিলারেশন দিয়ে শুরু হয়েছে, এটারে বলে শোল্ডারিং ইফেক্ট। ডিসিলারেশনটার আগে একটা অ্যাক্সিলারেশন আছে, এই যে ডিসিলারেশনটা আবার একটু ডব্লিউর মতো, তারপরে আবার একটা অ্যাক্সিলারেশন দেশে রয়েছে, এটা হচ্ছে ভেরিয়েবল ডিসিলারেশন। এগুলো নিয়ে আপনাকে অস্ট্রোবেজে আরো ক্লিয়ার করবে। তারপর দেখেন এই যে এখানে ভ্যারিয়েবিলিটিটা দেখাচ্ছে আমাদের কতটুকু ভ্যারিয়েবিলিটি আমাদের আছে, তাহলে 10 করে ভ্যারিয়েবিলিটি আছে। এই যে এখানে হচ্ছে ইউটেরাইন কন্ট্রাকশন কত মিনিটে কত, এই যে এখানে হচ্ছে আমাদের রিডিউস ভ্যারিয়েবিলিটি লেস দেন 5, তাই হচ্ছে এটা আমাদের রিডিউস ভ্যারিয়েবিলিটি। এইখানে দেখেন আবার আপনাকে বলতেছে ডিসিলারেশন সম্পর্কে, যে আর্লি ডিসিলারেশন কখন, যেটা নাকি আর্লি ডিসিলারেশন সবসময় মাথায় রাখবেন, এই যে সবুজ ঘরটা আর্লি। হ্যাঁ, আর্লি ডিসিলারেশনটা হচ্ছে আপনার ইউটেরাইন কন্ট্রাকশনের সাথে অ্যাসোসিয়েটেড থাকে, যে তার স্টার্টের সাথে স্টার্ট হয়, তার শেষ আবার এর শেষ হয়ে যায়, শেষ আবার শেষ হয়ে যায়, তার শুরুর সাথে শুরু হয়েছে ডিসিলারেশন, কন্ট্রাকশন শেষ আবার শেষ হয়ে যায়। এই আর্লি ডিসিলারেশনের ইয়া হচ্ছে আপনার কি, যে আমাদের হচ্ছে গিয়ে আপনার একটা ইয়া। আর ভেরিয়েবল ডিসিলারেশন দেখেন যেটা বেগুনি রং, ওইটা হচ্ছে কি ভেরিয়েবল ডিসিলারেশন হচ্ছে দেখেন আপনার এই যে বেগুনিটা কোনো কন্ট্রাকশনের সাথে রিলেশন নাই, এটা হচ্ছে ভেরিয়েবল ডিসিলারেশন। আর যেটা লেট ডিসিলারেশন সেটা কি আমাদের দেখেন একদম ইউটেরাইন কন্ট্রাকশন শেষ ও শুরু, এই যে ইউটেরাইন কন্ট্রাকশন শেষ ও শুরু, এটা হচ্ছে লেট ডিসিলারেশন। ঠিক আছে, এটা হচ্ছে লেট ডিসিলারেশন। আরেকটা আছে সাইনোসয়েডাল। আর এটা হচ্ছে মোটামুটি আমাদের সিটিজি রিয়া। এখন আমরা সিটিজি যে জিনিসটা, এই যে আপনারা এই বক্সটাতে চলে আসবেন আমাদের 567 নাম্বার পেজে। এখন 567 নাম্বার পেজ, আপনারা তো বেসলাইন ফিটাল হার্ট রেট দেখলেন, বেসলাইন ভ্যারিয়েবিলিটিও দেখলেন। এই বেসলাইন ভ্যারিয়েবিলিটির একটা বর্ণনা আছে দেখেন, ইন্টারপ্রিটেশন অফ কার্ডিওটোপোগ্রাফির যে পয়েন্টগুলো এটার নিচে, এই ইন্টারপ্রিটেশন থেকে আপনার পড়া শুরু হবে। হ্যাঁ, তাহলে ইন্টারপ্রিটেশনের মধ্যে হচ্ছে আপনি যখন দেখতেছেন যে অ্যাক্সিলারেশন আর নরমাল বেসলাইন ভ্যারিয়েবিলিটি 5 থেকে 25, এটা হচ্ছে হেলদি ফিটাস। অ্যাবসেন্স অফ অ্যাক্সিলারেশন আননোন সিগনিফিকেন্স, কিন্তু অ্যাবসেন্স অফ অ্যাক্সিলারেশন রিডিউস ভেরিয়েবিলিটি যদি হয় তার মানে হাইপোক্সিয়া। যদি শুধু ভেরিয়েবিলিটি ঠিক থাকে এবং অ্যাবসেন্স অফ অ্যাক্সিলারেশন হয় তাহলে কোনো সমস্যা নেই, কিন্তু আপনার অ্যাক্সিলারেশনও নাই কিন্তু হচ্ছে আবার ভ্যারিয়েবিলিটিও সমস্যা, তখন কিন্তু আমরা বুঝবো এটা হাইপোক্সিয়া। হ্যাঁ, আপনি ফার্স্টে ইন্টারপ্রিটেশনের পয়েন্টগুলো পড়েন। ডিক্রিজ ভেসেল ভেরিয়েবিলিটি কিসে হয়, এসবিএ তেও আসতে পারে, স্লিপ ইনফেকশন, হাইপোক্সিয়া, অ্যানোমালাস বেবি, এইগুলা। এবং এই জিনিসগুলো পড়লেন, তারপরে দেখেন যে আপনি বেসলাইন ভ্যারিয়েবিলিটি কি 100 থেকে 110 থেকে 160, অ্যাকচুয়ালি এই জায়গায় 100 থেকে 160, এটা যেহেতু নতুন বই আসছে এটাই দিবেন, 100 থেকে 160ই এখন বলছে। আচ্ছা, বেসলাইন ভ্যারিয়েবিলিটি দেখেন অ্যাবসেন্ট, মিনিমাল হচ্ছে লেস দেন 5, মডারেট হচ্ছে 6 থেকে 25, মার্ক হচ্ছে মোর দেন 25। এটা দাগাবেন বোথ এসিকিউ এবং এসবিএ। এখন দেখেন অ্যাক্সিলারেশন জিনিসটা কি। অ্যাক্সিলারেশন হচ্ছে এই যে আমাদের আপনার হচ্ছে যখন বেড়ে যাবে, যদি এরকম একটা হতো, সেটা যেমন এটা কিন্তু বাড়ছে, কিন্তু এটা কতক্ষণ পারসিস্ট করছে এটা হচ্ছে দেখেন অ্যাক্সিলারেশন হবে যদি আমাদের এই যে হার্ট রেট বেড়ে ফিটাল হার্ট রেট বাড়বে এবং এইটা 15 বিটস পার মিনিটের বেশি হবে এবং এটা মোর দেন 15 সেকেন্ড পারসিস্ট করবে, এটা হচ্ছে আমাদের অ্যাক্সিলারেশন। ঠিক আছে, তাহলে প্রলংড অ্যাক্সিলারেশন হচ্ছে গিয়ে মোর দেন 2 মিনিটস এর বেশি এবং লেস দেন 10 মিনিটস এর কম। ঠিক আছে, এটা একটা হেলদি ফিটাসকে বোঝা যায়, একটা হেলদি ফিটাসকে বোঝা যায়। ডিসিলারেশন কি, এই যে আমি যে জিনিসটা অ্যাক্সিলারেশনে বলছি যে ফিটাল হার্ট রেট হচ্ছে গিয়ে বেসলাইনের উপরে উঠে যাবে,
আর ওইটা হচ্ছে ডিসেলারেশন, ফিটাল হার্ট রেট বেজ লাইন থেকে নিচে নেমে যাবে এবং মোর দ্যান 15 সেকেন্ড পারসিস্ট করবে, মোর দ্যান 15 বিটস পার মিনিটের বেশি হবে। তাহলে এই জিনিসটা হচ্ছে কি ডিসেলারেশন। আর্লি ডিসেলারেশনে এসবি এর জন্য, অস্পির জন্য, সব জায়গার জন্য ইম্পর্টেন্ট টপিক যে এইটা হচ্ছে বিনাইন এবং কোনো হাইপোক্সিয়া বোঝায় না। এটা হচ্ছে বিনাইন এবং কোনো হাইপোক্সিয়া এটাতে কিন্তু বোঝায় না, ঠিক আছে। এবং আর্লি ডিসেলারেশন হচ্ছে আপনার হেড কম্প্রেশন বোঝায়, হেড কম্প্রেশন বোঝায়। এটা কোথায় যেন আছে, আর্লি ডিসেলারেশন হচ্ছে আপনার হেড কম্প্রেশন বোঝায়। দেখেন এটা কি আপনার বিগিনিং, পিক এন্ড এন্ডিং এর ইউটেরাইন কন্ট্রাকশনের সাথে এটা মিলে যায়। এই যে হেড কম্প্রেশন, দেখেন আর্লি ডিসেলারেশন এর পয়েন্টটা বইয়ে যে আছে আপনার 568 নাম্বার পেজ, এটা কিন্তু পুরোটা অনেক ইম্পর্টেন্ট। হ্যাঁ, সো এটা দাগাবেন, এসবিএ বলে দাগাবেন যে এটা হচ্ছে আপনার দাগাবেন যে এই কথাটা শুধু যে বিগিনিং, পিক এন্ড এন্ডিং অফ ইউটেরাইন কন্ট্রাকশনের সাথে এটা মিলে যায় আর্লি ডিসেলারেশনটা। যে যখন ইউটেরাইন কন্ট্রাকশন শুরু হয় এই ডিসেলারেশন শুরু হয়, এটা তো আর্লি না। এই যে ইউটেরাইন কন্ট্রাকশন শুরু তো ও শুরু, ইউটেরাইনের পিক ওর পিক, ও ইউটেরাইন কন্ট্রাকশন শেষ ও শেষ। এবং এটা হেড কম্প্রেশনের জন্য শুধু এসবি তে একটুকে আসবে, এটা কোনো সমস্যা না এবং হাইপোক্সিয়া করে না। লেট ডিসেলারেশনটা কি ইউনিফর্ম ইউ শেপ দাগাবেন এই কথাটা, এবং এটা বিগিনস হয় আচ্ছা নাদির এই কথাগুলো আপনাদের লাগবে না। আচ্ছা এটা হচ্ছে কি আপনার এই যে মানে ইউটেরোপ্লাসেন্টাল, এটা সাজেস্ট করে ইউটেরোপ্লাসেন্টাল ইনসাফিসিয়েন্সি এবং ফিটাল হাইপোক্সিয়া। লাস্টের কথাটা এসবি এ দাগান ইনফিনিটি স্টার, এইটাই আসে একদম অস্পিত আপনাকে এটা ধরে। লেট ডিসেলারেশন কখন হয় যে ম্যাডাম এটা হচ্ছে গিয়ে তো আপনার যখন এই যে ইউটেরাইন কন্ট্রাকশন শেষ হয় তখন হচ্ছে লেট ডিসেলারেশন শুরু হয় ম্যাডাম। এবং এটা দিয়ে তুমি কি বোঝো, ইউটেরোপ্লাসেন্টাল ইনসাফিসিয়েন্সি বোঝো এবং ফিটাল হাইপোক্সিক কন্ডিশনে আছে, এটা বুঝি ম্যাডাম। এই যে কজেস অফ লেট ডিসেলারেশন, প্লাসেন্টাল post maturity hypertension, diabetes, placental abruption, excessive uterine contraction, injudicious use of oxytocin। ইভেন এমনও সিনারিও থাকে যে অনেকগুলো কন্ট্রাকশন আসতেছে, পেশেন্ট হচ্ছে পিটন ড্রিপ পাচ্ছে, তার ইয়া হচ্ছে এত সেন্টিমিটার, তার এরকম একটা সিনারিওতে আপনাকে অস্পিড দিন দিয়ে দিবে, ঠিক আছে। তাহলে ওটা হচ্ছে লেট ডিসেলারেশন। আর ভ্যারিয়েবল ডিসেলারেশন কি, এটা ভি শেপড। দেখেন এটা ভি শেপড, হ্যাঁ ভ্যারিয়েবল ডিসেলারেশনটা হচ্ছে ভি শেপ। তারপর হচ্ছে আপনার এটা বলছে যে এটা ইন্ডিকেট কর্ড কম্প্রেশন। দেখেন এটা হচ্ছে ইন্ডিকেট কর্ড কম্প্রেশন এবং এর মে ডিসঅ্যাপিয়ার উইথ দ্য চেঞ্জেস ইন পজিশন অফ দ্য পেশেন্ট। যদি আপনি পেশেন্টকে একটু আমরা বলি না বাম কাতে শুয়ে থাকেন, তখন কিন্তু এই ডিসেলারেশনটা চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে গিয়ে এই বলা হয়। এবং এই যে ভ্যারিয়েবল ডিসেলারেশন, এটার আগে দেখেন একটা শোল্ডারিং ইফেক্ট আছে, এটাও দাগাবেন, যেটা আমি আপনাদের অলরেডি বলে দিলাম কর্ড কম্প্রেশনের জন্য এটা হয়। এবং এইটা আগে একটা অ্যাক্সিলারেশন থাকে এবং পরেও একটা অ্যাক্সিলারেশন থাকে, এটাকে বলে শোল্ডারিং ইফেক্ট। এই যে শোল্ডার নীল কালি দিয়ে লেখা আছে, ঠিক আছে। তাহলে আমাদের এটা হচ্ছে গিয়ে শোল্ডারিং ইফেক্ট থাকে। এখন আসেন প্রলং ডিসেলারেশন কিসে কিসে হয়। এটা হচ্ছে যখন আপনার 3 মিনিটেরও বেশি, লেস দেন 10 মিনিটস হয়, তখন প্রলং ডিসেলারেশন হয়। এবং এটা প্লাসেন্টা, যদি অ্যাব্রাপশিও প্লাসেন্টার ক্ষেত্রে ইউটেরাইন রাপচার হয়ে যায়, কর্ড প্রলাপস, ইউটেরাইন হাইপারস্টিমুলেশন এবং এপিডুরাল টপ আপের ক্ষেত্রে এটা কিন্তু আপনার পাওয়া যায়। এটা এরপর আমাদের আবার কিছু লাগবে না। সাইনোসয়েডাল প্যাটার্নটা অ্যাকচুয়ালি যে এই জিনিসগুলো এরকম 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 হয়, কোনো নাই, অ্যাক্সিলারেশন এখানে নাই, ওইটাই হচ্ছে সাইনোসয়েডাল প্যাটার্ন, সটুথ প্যাটার্ন। এটা হচ্ছে ফিটোম্যাটার্নাল হেমোরেজ, টুইন টু টুইন ট্রান্সমিশন সিনড্রোম, রাপচার্ড ভাসা প্রিভিয়া, হাইড্রোপস ফিটালিসে পাওয়া যায়। এতটুকু হচ্ছে আপনাদের মোটামুটি ভাবে পড়া। আচ্ছা এই চ্যাপ্টার থেকে আমাদের কিন্তু এতটুকুই হচ্ছে পড়া। আচ্ছা তাহলে আপনি যে এই যে বক্সটা, তারপরে দেখেন যখন নন রিঅ্যাসুরিং বলবো তখন কি হচ্ছে, আমাদের বেজ লাইনটা 100 থেকে 109,
100 থেকে 80-র মাঝখানে, এবং ভেরিয়েবিলিটি কিন্তু লেস দেন 5 বা মোর দেন 25, যেটাই হোক, এখানে 30 থেকে 50 মিনিট আর ওদিকে 15 থেকে 25 মিনিট যদি মোর দেন 25 হয়। ভেরিয়েবল ডিসেলারেশন হবে, যেটা আমরা ভেরিয়েবল ডিসেলারেশনের ক্রাইটেরিয়া পড়লাম ওগুলাই। আর যখন নাকি আপনার অ্যাবনর্মাল বলছি তখন হচ্ছে লেস দেন 100 হয়ে গেলে বা মোর দেন 180 হয়ে গেলে বেসলাইন। ভেরিয়েবিলিটি হচ্ছে লেস দেন 5 অর ফর 50 মিনিটস এর বেশি। এই জায়গায় তো 30 থেকে 50 মিনিটস ছিল, এই জায়গায় দেখেন 50 মিনিটস এর বেশি হয়ে গেছে। ওইদিকে 25 মিনিটস পর্যন্ত ছিল, এই জায়গায় 25 এর বেশি হয়ে গেছে। অথবা সাইনোসাইডাল প্যাটার্ন যদি হয়, হ্যাঁ, তখন, কারণ এগুলো তো আপনার হেমোরেজের দেয়। এখানে কি নন রিঅ্যাসুরিং ভেরিয়েবল ডিসেলারেশন, যে আমাদের অ্যাসিউরিং ভেরিয়েবল ডিসেলারেশনও না, লেট ডিসেলারেশন বা ব্র্যাডিকার্ডিয়া সিঙ্গেল প্রোডাক্ট ডিসেলারেশন, প্রলং ডিসেলারেশন বলে। এদিকে অ্যাক্সিলারেশন কি অ্যাবসেন্স অফ অ্যাক্সিলারেশন with an otherwise normal CTG is uncertain significance. Suspicious কি one non-reassuring and the rest are reassuring. এটাকে বলে suspicious. Normal result কোনটা? Suspicious কি? যে একটা non-reassuring, বাকিগুলো সব reassuring. আর প্যাথোলজিক্যাল কখন আমি কমেন্টে বলবো যে দুইটা বা তার বেশি non-reassuring অথবা ওয়ান অর মোর অ্যাবনর্মাল ক্যাটাগরিজ, তখন হচ্ছে যে অ্যাবনর্মাল ক্যাটাগরিজ একটা বা দুইটা, সেই ক্ষেত্রে আমরা প্যাথোলজিক্যাল সিটিজি বলবো। এর বেশি আপনাকে সিটিজি থেকে কোনো কোশ্চেন লাগবে না। হ্যাঁ, এর বেশি কোশ্চেন লাগবে না। একটু সিটিজি ইয়ার সময় আপনি যেন দেখে চিনেন, কারণ অস্পির দিন সিটিজি থেকে আপনার কোশ্চেন থাকেই। গত আপনারা তো মনে হয় জানুয়ারি সেশনে এক্সাম না, তাই না? জুলাই সেশনে, জানুয়ারি। ও আচ্ছা আচ্ছা, আপনারা জানুয়ারির জন্য সিটিজি হচ্ছে আপনাদের অস্পিতে খুব ইম্পর্টেন্ট। সিটিজি থাকার চান্স 95%, একটা সিটিজি থাকবে 95%। সো সিটিজি যে আপনাদের কখনো এমন ভাবে পড়বেন না অস্পির বইটা পরে পড়ি, বরং অস্পির বইটা ওরিয়েন্টেড যখন পড়বেন তখনই পরীক্ষার রেজাল্টটা খুব সুন্দরভাবে হবে। হ্যাঁ, সবকিছুতে হালকা ধারণা, কিন্তু সবকিছু পড়া। আর যদি আপনি একটা অনেক পড়ছেন ওইদিকে আপনার যেমন পিউরপিরিয়াম এত ইম্পর্টেন্ট, এই যে আপনার কাউন্সিলিং এ, আপনাদের তো কাউন্সিলিং স্টেশন অনেকগুলো আসবে, এত ইম্পর্টেন্ট, আপনি খালি দেখবেন আরে কপার আইওসিডি, মানে আইওসিডি, এই ওরাল কন্ট্রাসেপটিভ পিল, এত কেন বাবা, এত কেন সাইটোমিস, মানে কারণ কি? এগুলো ফ্যামিলি প্ল্যানিং এর একটা অংশ না? ফ্যামিলি প্ল্যানিং এর যে পোস্টটা এত বেশি, কন্ট্রাসেপশন, পিউরপিরিয়াম, পোস্টন্যাটাল কেয়ার, পোস্টন্যাটাল এক্সারসাইজ, পোস্টন্যাটাল অ্যাডভাইস, এত বেশি পোস্টপার্টাম, মানে পিপিআইসিডি, এত বেশি, আপনার মনে হবে পরীক্ষা আপনি এগুলোই দিচ্ছেন, যে এত কিছু বললাম যে এখন দেখি পরীক্ষায় এইসব ওরিয়েন্টেড। যারা এই বুদ্ধিটা করতে পারে তাদের রেজাল্ট অ্যাকচুয়ালি ভালো হয়ে যায়, বুঝতে পেরেছেন? আচ্ছা, অ্যামনিওটিক ফ্লুইড ভলিউম, এটা আপনারা জানেন যে ভার্টিক্যাল পকেট মোর দেন 2 সেন্টিমিটার, নরমাল অ্যামনিওটিক ফ্লুইড ইনডেক্সটা কখন কি এটা জানেন, আপনারা এই চ্যাপ্টার থেকে এটা পড়ে ফেললেন। তারপর আসেন ডপলারের, যেটা ডপলার আল্ট্রাসাউন্ড ভ্যারিসোমেট্রি, ওইটা থেকেও কিন্তু কোশ্চেন আসে। আমাদের সময় কিন্তু ডপলার সিটিজি দুইটাই আমাদের অস্পিস স্টেশনেও ছিল। বায়োফিজিক্যাল কম্পোনেন্ট আমাদের এসিকিউর দিন ছিল, এসবি এর দিন এরকম, ডপলার থেকে কিছু একটা ছিল, বুঝতে পেরেছেন? তাহলে বুঝেন আমি 3টা পরীক্ষা, মানে 4টা দিনই কিন্তু আপনাকে ফেস করতে হয়েছে এই কিছু ছোট ছোট জিনিস, বুঝতে পেরেছেন? খুব ইম্পর্টেন্ট। ইভেন এই পাতাটা কত নাম্বার পেজ এখন যেটা দেখাচ্ছি? এখন তো ওই যে আপু আবার প্রিভিয়াস আল্ট্রাসাউন্ড, আবার প্রিভিয়াস চ্যাপ্টার চলে গেছে আপু, 11 নম্বর চ্যাপ্টারে। ও 99 আপনার 99, হ্যাঁ আপু 99। সিটিজি শেষ করলাম না, এখন হচ্ছে ডপলারে চলে আসেন। আচ্ছা, এখন দেখেন আপু ডপলারের যে জিনিসটা, এটা শুধু আমরা এখানে এতটুকু পড়বো এই চ্যাপ্টার থেকে, সেটা হচ্ছে কি আমাদের আম্বিলিকাল আর্টারি, দেখেন রিডিউস অর অ্যাবসেন্ট অর রিভার্স ইন্ডাস্ট্রিক ফ্লো, এটা কিন্তু অবশ্যই অস্পিড বই থেকেও পড়বেন, ঠিক আছে? এখনই পড়ে ফেলবেন একবার, বুঝেন না বুঝেন, বুঝতে পারবেন অবশ্যই, কারণ আমরা সবাই ট্রেনিং। আম্বিলিকাল আর্টারিতে কি কি চেঞ্জ হচ্ছে? রিডিউস অর অ্যাবসেন্ট অর রিভার্সড। হ্যাঁ, আচ্ছা, এই আম্বিলিকাল আর্টারি কখন করি এটা কি কেউ বলতে পারবেন? আপু পিয়াক্লামশিয়া থাকলে অথবা আইইউজিআর থাকলে, আইওজিআর থাকলে, মানে কোন উইকের দিকে আমরা আম্বিলিকাল আর্টারি ডপলারটা বেশি করে থাকি? ঠিক জানি না, লাস্ট সেমিস্টারে আম্বিলিকাল আর্টারি ডপলার কিন্তু আমরা আপনার 20 উইকস এর পর থেকে আমরা করতে পারি, বুঝতে পেরেছেন? আপু
পুরো বুঝতে পেরেছেন? আম্বিলিকাল আর্টারি ডপলারের জন্য কিন্তু আপনারা অন্য আর্টারি ডপলার যেমন আমরা ডাক্টাস ভেনুস আর আম্বিলিকাল ভেন ওগুলো কিন্তু আমরা পরে দেখি, কিন্তু আম্বিলিকাল আর্টারি ডপলারটা আমরা হচ্ছে গিয়ে আগেও করতে পারি, ঠিক আছে? প্রিয়াক্লামশিয়া আয়োজিয়ার ওগুলার দেখার জন্য। তাহলে এই জায়গায় দেখেন রিডিউস অর অ্যাবসেন্ট অর রিভার্স এন্ডাস্ট্রিক ফ্লোটা দেখি, আমরা চেঞ্জটা দেখি। রিডিউস হলে কি হবে, অ্যাবসেন্ট হলে কি হবে, এবং এন্ডাস্ট্রিক ফ্লোটা কমে গেলে কি হবে, তাই না? তারপরে হচ্ছে আপনার তারপর হচ্ছে দেখেন আমাদের যেটা নাকি এটা কি হয় যে আমাদের অ্যাম্বিলিকাল আর্টারি ফেলিউর টু ভাইলাস ট্রফোপ্লাস্ট ইনভেশনটা হয় এই জন্য, এবং ফিটোম্যাটারনাল ফিটোপ্লাসেন্টাল সার্কুলেশনের রেজিস্ট্যান্স ডেভেলপ করে। সো আয়োজিয়ার প্রিয়াক্লামশিয়া এগুলো আমরা সাসপেক্ট করি। মিডল সেরেব্রাল আর্টারি এত ইম্পর্টেন্ট যে আমাদের কি করে ডায়াস্টোলিক ভেলোসিটি এবং সিস্টেমিক ডায়াস্টোলিক ভেলোসিটি রেশিওটা কমে যাবে। ডায়ালাইটেশন অফ সেরেব্রাল ভেসেল গুলা তখন আমাদের কি হবে, ডাইলেট হয়ে যাবে, ব্রেন স্প্যারিং এফেক্ট দেখা যাবে হাইপোক্সিয়ার জন্য। আর ডাক্টাস ভেনোসাসে আমরা ডপলার ইন্ডেক্সটা অ্যাবসেন্ট পাই বা রিভার্স পাই। এওএফ সেন্ট্রাল ভেনাস প্রেসার বেড়ে যায়, ফিটাল অ্যাসিডিমিয়া দেখি, দুইটাই ডাক্টাস ভেনোসাস এবং আম্বিলিকাল ভেইন দিয়ে, ঠিক আছে? এই জিনিসটা হালকা দেখে রাখবেন। আর আপনার ডপলারের বাদ বাকি যে জিনিসটা কত এক্স কত কি অস্পির বুকটাতে আরো সুন্দর করে মানে লেখা আছে, ওই জিনিসটা এখনই পড়ে এই পৃষ্ঠাতে এই চ্যাপ্টারে ওইটা লিখে ফেলবেন, ঠিক আছে? ছোট ছোট জিনিস ওইটা লিখে ফেলবেন কোন উইকে কোনটা করতে হয়, ঠিক আছে? এখন দেখেন অ্যাসেসমেন্ট অফ ফিটাল পালমোনারি ম্যাচুরিটি, যেটা হ্যাঁ এই জিনিসটাতে আপনি যেটা নাকি লেসিথিন স্ফিঙ্গোমাইলিন রেশিও, যেটা এটা যে আমাদের পালমোনারি ম্যাচুরিটি ইন্ডিকেট করে এই কথাটা জানবেন। আর এই যে 11.1 এর শুধু নামটা দেখেন, লেসিথিন স্ফিঙ্গোমাইলিন রেশিও, এই জিনিসটা আর কিছু লাগবে না এখান থেকে, বুঝতে পেরেছেন? আমাদের পালমোনারি ম্যাচুরিটির জন্য আমরা কি দেখি, এই টেস্টগুলোর নাম পুরোটা জানতে হবে না, শুধু এই যে এস্টিমেশন অফ পালমোনারি সারফেক্ট্যান্ট বাই কি দিয়ে দেখি, লেসিথিন স্ফিঙ্গোমাইলিন রেশিও, অ্যামনিওটিক ফ্লুইড ইনডেক্স। ফ্লুইডে যদি লেসিথিন স্ফিঙ্গোমাইলিন রেশিওটা 31 থেকে 32 ইসে 1, 30 to 5 উইকসে 2, এবং এই যেটা যদি মোর দেন 2 হয় ইন্ডিকেটস পালমোনারি ম্যাচুরিটি, যে যদি এর চেয়ে বেশি হয় মোর দেন 2 হয় তাহলে পালমোনারি ম্যাচুরিটি বোঝায়। শুধু এটা এসবি এর জন্য করে রাখবেন, আর কিছু লাগবে না এখানে। আর এই চ্যাপ্টার হচ্ছে আমাদের শেষ। আচ্ছা, ফিটাল ডিস্ট্রেসটা আমি বলে ফেলবো এখনই, তারপর প্রিনেটাল জেন্টাল কাউন্সিলিং বেশিক্ষণ আমাদের ক্লাসে লাগবে না, ওটা হচ্ছে নামাজ পড়ে করবো ইনশাল্লাহ। দেখেন ফিটাল ডিস্ট্রেসের এই জিনিসটা আমি কোত্থেকে উঠায় নিয়ে আসছি এটা বলতে পারবেন? বলতে পারবেন? ওজিএসবি গাইডলাইন আছে সবার, আপুরা আপনারা যারা আছেন আমার সাথে? আছে। তাহলে ওজিএসবি গাইডলাইন থেকে কিন্তু অনেক কিছু আমরা পড়বো, তাই না? তাহলে ফিটাল ডিস্ট্রেস, যে নরমাল ফিটাল হার্ট রেটটা আমাদের স্লো হয়ে যাবে ডিউরিং ইউটেরাইন কন্ট্রাকশন, হ্যাঁ, ইউটেরাইন রিল্যাক্সেশন, এবং ভেরি স্লো ফিটাল হার্ট রেট কি কি এটা আমরা সবাই খুব জানি, তাই না? ফিটাল হার্ট রেট এই যে কখন বাড়ছে, ট্যাকিকার্ডিয়া, আমরা কিন্তু এটা একটা চ্যাপ্টারে আমরা ট্যাকিকার্ডিয়া এবং ব্র্যাডিকার্ডিয়া ওই যে 566 নাম্বার পেজে দাগিয়ে এসেছি, তাই না? এটা কিন্তু পড়তে হবে, কোন কোন সময় এটা হয় এটা পড়তে হবে। তারপরে দেখেন আমাদের যে ইন্টারমিটেন্ট কনস্ট্যান্ট পেইন হচ্ছে তখন অ্যাপ্রাপসিও কখন কি, এগুলা কিন্তু আমরা হচ্ছে এই জায়গাটায় পড়ে ফেলবো। এখন আসেন ফিটাল ডিস্ট্রেসের এই জিনিসটা, আপনাদের কোশ্চেনটা অপটিমাম থেকে যখন পড়বেন তখন তো ভালো করে দেখে ফেলবেন ফিটাল ডিস্ট্রেস ওরিয়েন্টেড কি ধরনের কোশ্চেন আসতে পারে। ফিটাল ডিস্ট্রেস থেকে মেইনলি হচ্ছে আমার কাছে মনে হয় এসএকিউ এরিয়াটা আসে বেশি। এখন আপনি দেখেন যে পারসিস্টেন্ট আপনার অ্যাবনরমালটা ফিটাল হার্ট রেট পাচ্ছেন আপনার ডপলার দিয়ে, মানে আমাদের যে ডপলার আমরা দেখি কিংবা এই ঠিক মেকোনিয়াস 10 লাইকে পাচ্ছেন, তখন আপনি বলতে পারেন আবার অ্যাবনরমাল সিটিজ আছে। তুমি ফিটাল ডিস্ট্রেস বলছো, তোমার ইন্ডিকেশন অফ সিজারিয়ান সেকশনে কেন বলছো? ম্যাডাম আমি ফিটাল ব্র্যাডিকার্ডিয়া পেয়েছিলাম, ম্যাডাম আমি ফিটাল ট্যাকিকার্ডিয়া পেয়েছিলাম, ম্যাডাম আমি ঠিক মেকোনিয়াম। আর একটা জিনিস, থিন মেকোনিয়াস 10 লাইকার কিন্তু ফিটাল ডিস্ট্রেস অ্যাকচুয়ালি থাকে না, কিন্তু আমরা এটা কেউ বলি ভুল। ঠিক মেকোনিয়াস 10 লাইকার অ্যাবনরমাল সিটিজ ছিল ম্যাডাম আমার, সেই জন্য।
তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করব, যে কোনো কিছুতে আপনি ম্যানেজমেন্ট সাজাবেন, না পারলেও জেনারেল ম্যানেজমেন্ট এবং স্পেসিফিক ম্যানেজমেন্ট, এটা আমাদের এখন কিন্তু একদম সুন্দর করে সাজাতে হবে। তাহলে জেনারেল ম্যানেজমেন্ট কি, আমাদের পজিশনে কি করব, আমরা লেফট ল্যাটারাল পজিশন করি, সেটাই বলে দিই প্রক্টর বা লেফট ল্যাটারাল পজিশন। অ্যাসিওর করবো পেশেন্টকে যে মা আপনি আপনার কিছু ইয়ে আছে, কিন্তু মোটামুটি ভাবে আমরা সবকিছু অ্যারেঞ্জ করে পাবো, আপনি এবং আপনার বাচ্চা ভালো থাকবেন, আপনি আমাদেরকে সাহায্য করবেন, এরকম একটা অ্যাসিওর করলেন। তারপরে যদি আপনার অক্সিটোসিন ড্রিপ সে পায়, সেটা অবশ্যই বন্ধ করতে হবে, অক্সিজেন দিতে হবে, যে তার যেন তার যে ফিটোপ্লাসেন্টা যতটা আছে যেন ম্যাক্সিমাম অক্সিজেন সাপ্লাই দিতে পারে ততক্ষণ, ঠিক আছে? কারণ হাইপোক্সিয়া হয়েছে, এটাই তো ফিটাল ডিস্ট্রেস, তাই না? তাহলে এখন দেখেন স্পেসিফিক ম্যানেজমেন্ট কি, আমি ফার্স্টে কজ আইডেন্টিফাই করবো, যে কি কর্ড প্রোলাপস হয়ে গেল কিনা, কর্ড প্রেজেন্টেশন আছে কিনা, প্লাসেন্টাল অ্যাব্রাপসিও কিনা, কোরিওআমনিনাইটিস কিনা, তাই না? প্রলংড অর অবস্ট্রাক্টেড লেবার হয়ে গেল কিনা, এটা হচ্ছে আমাদের একটা। তারপর হচ্ছে ম্যাটারনাল কজে, পেশেন্ট কি ফিভার মায়ের, তারপরে যদি ডিহাইড্রেশন হয় ফ্লুইড দিব, ড্রাগ থাকে কোনো এরকম সেরকম ড্রাগ বন্ধ করবো, হাইপারটেনশন থাকলে ম্যানেজ করবো, হেমোরেজ হচ্ছে ম্যানেজ করবো। এখন দেখেন কি, যে ফিটাল লুক ফর ফিটাল হার্ট রেট ইন অ্যাবসেন্স অফ কন্ট্রাকশন, whether abnormal fetal heart rate persists after contraction or repeated during contraction. Look for presence of additional sign of distress, অন্য কোনো সাইন আছে কিনা, ওই যে ঠিক ঠিক সিটিজি এগুলা। তখন আমরা প্ল্যান ফর ডেলিভারি করে ফেলবো। যে ফার্স্ট স্টেজ অফ লেবারে থাকে তাহলে এলএসসিএস করব, সেকেন্ড স্টেজে যদি থাকে সার্ভিস ফুলি ডাইলেটেড এবং স্টেশন 2+, তখন হচ্ছে গিয়ে ভ্যাকুয়াম বা ফোর্সেপ, যদি 2 এর স্টেশন 0 বা তার উপরে হয় তাহলে কিন্তু আমরা সিজারিয়ান সেকশন করে ফেলবো সেকেন্ড স্টেজেও। তাহলে এটা হচ্ছে মোটামুটি আমাদের ফিটাল ডিস্ট্রেস, ততটুকু করলেই হয়ে যাবে। ফিটাল ডিস্ট্রেস দিয়ে তখন আপনাকে একটা সিটিজি দিয়ে কোশ্চেন আসতে পারে যে এটা হচ্ছে গিয়ে এইটার প্লাসেন্টাল ইনসাফিসিয়েন্সি আছে, তখন আমি কি বলবো, লেট ডিসেলারেশন, এই সেই হ্যান ত্যান যা যা বলা দরকার। এইটাতে আমি ফিটাল ডিস্ট্রেস, কর্ড কম্প্রেশন কিংবা কি ওই জিনিসগুলো আমাকে তখন বলতে হবে, ঠিক আছে? বুঝতে পেরেছেন? এটা হচ্ছে আমাদের ফিটাল ডিস্ট্রেস শেষ। এখন হচ্ছে আমাদের প্রিনেটাল জেনিটাল কাউন্সেলিং, স্ক্রিনিং আর ডায়াগনোসিস। কয়টা বাজে? আপু 4:32। আচ্ছা, তাহলে আমরা 40-এর মধ্যে নামাজটা একটু পড়ি, ঠিক আছে? আমরা খুব অল্প সময় ইনশাল্লাহ শেষ করতে পারবো, আপনাদের মূল্যবান সময় নিব না, এবং তারপরে চ্যাপ্টারগুলো কিভাবে পড়বেন আরেকটু সামারাইজ আমরা করবো ইনশাল্লাহ। সিটিজি থেকে কি এসিকিউ আসবে? জি, সিটিজি কিন্তু এসিকিউ আসবে না, শুধু অস্পিড সিটিজি? সিটিজি থেকে আপু সব এসিকিউ চলে আসতে পারে, যে লেট ডিসেলারেশন একটা ফিটাল ডিসেসের সাজে, ফিটাল ট্যাকিকার্ডিয়ার কজ একটা কোশ্চেন হতে পারে, তারপরে লেট ডিসেলারেশনের কজ বলে একটা হতে পারে, সিটি, তারপর হচ্ছে সিটিজির কম্পোনেন্ট মানে কি কি দেখো তুমিও, এটা হতে পারে। বুঝতে পেরেছেন? এসিকিউ। এসবিএ তো অবশ্যই হবে, অস্পিড কিন্তু একটা স্টেশন অবশ্যই থাকতে পারে, ঠিক আছে? বুঝতে পেরেছেন? আচ্ছা ঠিক আছে আপুরা, তাহলে আমরা কিছুক্ষণের জন্য চলার জন্য একটু ব্রেক নিই, হ্যাঁ?
আসসালামু আলাইকুম সবাইকে। ওরা সবাই আছেন? জি আপু, আসি। জি। আচ্ছা, এখন আপু আমরা 12 নম্বর চ্যাপ্টার, হ্যাঁ, শুরু করি। সবাই কে কে আছেন? আচ্ছা, তাহলে দেখেন আমাদের যেটা 12 নম্বর চ্যাপ্টারও আপনারা খুলবেন এবং খুলে আমাদের যে টেবল হচ্ছে আপনার 12.1, এটা ইনফিনিটি স্টার দিবেন এবং এখানে ইনফিনিটি স্টার, হ্যাঁ, ইনফিনিটি স্টার যেটা সেটা হচ্ছে আপনার মানে ম্যাটারনাল
রিস্ক ফ্যাক্টর, প্রিন্যাটাল রিস্ক ফ্যাক্টর আলাদা আলাদা করে এসবিএ এবং এসিকিউ দুই ভাবে কিন্তু আসতে পারে, ঠিক আছে? যে আমাদের প্রিন্যাটাল রিস্ক ফ্যাক্টর কোনগুলো আছে, মায়ের রিস্ক ফ্যাক্টর এবং মায়ের এই যে এইজ, এটাই খুব ইম্পর্টেন্ট। আপনি জানেন কিনা, আপনি অবসে ক্যারিয়ার করবেন, সো এটা জানেন কিনা, এটা জানাটা খুব ইম্পর্টেন্ট। সো এগুলো কিন্তু আপনার এসবি এসিকিউ দুই জায়গাতেই আসবে। এসিকিউ তে আসছে বোথ এফসিপিএস পার্ট 1 এবং পার্ট 2 এবং আমাদেরই। সো এগুলো রিকারেন্ট মিসক্যারেজ, সিক্সটিন ডিসঅর্ডার, এগুলো সবকিছু যা যা আছে, রুবেলা, সাইটোমেগালো ভাইরাস, এগুলো সবকিছু কিন্তু আমাদের লাগবে, ঠিক আছে? তাহলে এটা আপনি ইনফিনিটি স্টার দিয়ে দাগাবেন। তারপরে যেটা আমাদের হচ্ছে নন ইনভেসিভ প্রিনেটাল স্ক্রিনিং কোনগুলা, এই যে চ্যাপ্টার 102 এর উপরে আছে, এই কম্পোনেন্ট গুলা পড়বেন। হ্যাঁ, তারপর প্রিনেটাল জেনিটাল স্ক্রিনিং এন্ড নন ইনভেসিভ স্ক্রিনিং ফর ক্রোমোসোমাল অ্যানোমালি ট্রাইসিবি 21, 18, 13, এটা যে আমাদের রুটিন টু অল প্রেগনেন্ট উইমেন ইরেসপেক্টিভ অফ দেয়ার হচ্ছে এই দেয়ার এইজ যাই হোক না, এই ক্রোমোসোমাল অ্যানোমালির ইয়াটা কিন্তু স্ক্রিনিংটা কিন্তু আমাদের রুটিন। এবং যারা এই স্ক্রিনের পজিটিভ হবে তারা ফিটাল ক্যারিওটাইপিং ও কনফার্মেশনের জন্য করবে, ঠিক আছে? এটা গেল। তারপরের পেজে যেটা বক্স 12.1 ইনফিনিটি স্টার, এবং এখান থেকে এসবি এসিকিউ দুইটাই, হ্যাঁ, ইনফিনিটি স্টার যে আমাদের কোয়াড্রাপল টেস্ট কি, ইন্টিগ্রেটেড টেস্টে কি কি থাকে, কোয়াড্রাপল টেস্টে কি কি থাকে, হ্যাঁ, এই জিনিসগুলো যে প্রসিডিউর, আমরা কি কি আর্লি ডিটেকশন অফ ফিটাল জেনেটিক, ক্রোমোসোমাল এবং স্ট্রাকচারাল অ্যাবনর্মালিটির জন্য আমরা কি কি করে থাকি, এই সবগুলো একদম সিবি, ফটোসিনথেসিস, তারপরে এমনিওসিনথেসিস, এগুলো যা যা আছে সবকিছু আমরা করব। তারপরেই দেখেন আমাদের বইয়ে যে বায়োকেমিক্যাল অ্যানালাইসিস আছে, ম্যাটার্নাল সিরাম আলফা ফ্রিটোপ্রোটিন, এবং এইটার আপনার হচ্ছে গিয়ে 13 উইকসে আসে, দাগাবেন। তারপর হচ্ছে গিয়ে পিকে যায় 32 উইকস, দাগাবেন। এবং এটা বাড়ে কিসে কিসে, যে আমাদের জেস্টেশনাল এইজই আমরা রং বলছি, নিউরাল টিউব ডিফেক্ট, মাল্টিপল প্রেগন্যান্সি, আর্লি এক্সামিনেশন, এগুলো বেড়ে যাচ্ছে কি কি কারণে, এবং লো হয়ে যাচ্ছে যে ডাউনসে, এসবিএ তে এগুলো সব, এসবি এবং এসিকিউ দুইটাতে কিন্তু চলে আসতে পারে, ঠিক আছে? খুব খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, তাহলে স্ক্রিনিং মেথডে যখন আমরা যাব, তখন আছে আমাদের ফার্স্ট ট্রাইমেস্টার স্ক্রিনিং এ কি কি, আমাদের বায়োফিজিক্যাল এবং বায়োকেমিক্যাল, এবং সেইখানে আল্ট্রাসোনোগ্রাফি মেজারমেন্ট অফ নুকাল ট্রান্সলুসেন্সি দেখি আমরা, বায়োফিজিক্যালে নিউকাল ট্রান্সলুসেন্সি দেখছি, এবং নেজাল বোন দেখছি, দুইটা জিনিস। বায়োকেমিক্যালে কি দেখছি, বায়োফিজিক্যালে দুইটা, আল্ট্রাসাউন্ড করে নিউকাল ট্রান্সলুসেন্সি এবং নেজাল বোন, এবং বায়োকেমিক্যালে ফ্রি বিটা ইসিজি, তারপর হচ্ছে গিয়ে প্রেগনেন্ট পাপ্পা, এগুলা দেখছি। এবং এটা যে টাইম অফ টেস্টটা কখন, 11 থেকে 14 সপ্তাহ ইম্পর্টেন্ট, এবং এসবিএ তে এগুলাই আসছে। আমরা পার্টনেও কিন্তু খুব ইম্পর্টেন্ট ছিল এগুলা, এখনো তাই, ঠিক আছে? এবং পাপ্পাটা কি হবে, এটা কমবে, এবং বিটা এসসিজিটা বাড়বে, নিউক্লিয়ার ট্রান্সফারটা ইনক্রিজ হবে। তাহলে এই নিউক্লিয়ার ট্রান্সফারেশনটা কি, ফ্লুইড ফিল একটা স্পেস থাকবে ফিটাল স্কিন এবং কি আমাদের যে আন্ডারলাইন সফট টিস্যু এর মাঝখানে, এবং এটা যদি মোর দেন 3 মিলিমিটার, এটা ইম্পর্টেন্ট এসবি এর জন্য, 3 মিলিমিটার হলে অ্যাবনর্মাল, ঠিক আছে? তাহলে ফার্স্ট ট্রাইমেস্টার স্ক্রিন গেল। এখন ফার্স্ট ট্রাইমেস্টার স্ক্রিনিংটা দেখেন আইদার ইকুয়াল অর ইভেন সুপিরিয়র টু সেকেন্ড ট্রাইমেস্টার স্ক্রিনিং, তাই না? তাহলে অথচ পেশেন্টরা আমাদের কাছে কিন্তু আসতেই চায়। দেখেন, এবং নিউক্লিয়ার ট্রান্সলুসেন্সে আমরা যদি মোর দেন 3 মিলিমিটার পাই, তাহলে সেকেন্ড ট্রাইমেস্টার একটা আল্ট্রাসোনোগ্রাফি এবং ফিটাল ইকোকার্ডিওগ্রাফিটা আমরা করব। এখন সেকেন্ড ট্রাইমেস্টার স্ক্রিনিং কখন, আমরা ওইটা তো দেখছি 14 পর্যন্ত, এখন 15 থেকে 22 সপ্তাহ পর্যন্ত, এবং ম্যাটার্নাল সিরাম আলফা প্রোটিন এখানে করে 15 থেকে 20 পর্যন্ত, হ্যাঁ, এটা করি আমরা। এবং কোয়াড্রুপল টেস্টে কি কি ইনক্লুড করছে, ম্যাটার্নাল সিরাম আলফা ফিটোপ্রোটিন, আনজোকন্ডিল ইনস্টারল, তারপর হচ্ছে গিয়ে ডাইমেক্টিন ইনহিবিন এ এবং বিটা এসসিজি। এটা হচ্ছে কোয়াড্রুপল টেস্ট, এবং বেস্ট স্ক্রিনিং প্রসিডিউর হচ্ছে কম্বাইন্ড ফার্স্ট এন্ড সেকেন্ড ট্রাইমেস্টার স্ক্রিনিং, এটা এসবিএ, খুব ইম্পর্টেন্ট। তারপরে যে আমাদের বক্সটা ইনফিনিটি স্টার সারা জীবনের জন্য, এসবিএ প্লাস এসিকিউ পুরো চ্যাপ্টারটাই এভাবে পড়বেন দাগায় সুন্দর করে। তাহলে কোন উইকস খুব খুব ইম্পর্টেন্ট, কোনটা কোন উইকসে, সেলফ রেপিটাল ডিএনএ 10 উইকসে। তারপর অবজারভেশন, এটা বাড়ে কখন, কমে কখন, এই জিনিসগুলো বাড়বে না কমবে, এই জিনিসটা আছে পুরোটাতে। এটাও যে এখানে নিকলটা মোর দেন 3 মিলিমিটার নেজাল বোন অ্যাবসেন্ট থাকবে, এই জিনিসগুলা। তাহলে এগুলো কখন হয়, যেমন ডাউনসে বিটা এসিজি বাড়বে, পাপ্পা কমবে, আবার ডাউনসে এদিকে কি কি কমলো আর কি কি বাড়লো, এই জিনিসগুলো। তারপরে কি আমাদের ডিটেকশন রেটটা দেখেন, এখানে 99% ডিটেকশন সেলফ রেজিস্টার ডিএনএ, আর হচ্ছে কি আপনার 85 থেকে 96 হচ্ছে গিয়ে কোয়াড্রুপল টেস্ট।
এখন দেখেন এখানে আমাদের যে এটা আরেকটা ইনফিনিটি সাস্টেবল, এবং এখানে আমাদের যে কোরিয়ানো ভেলাস স্যাম্পলিং এটা আমরা করি 10 থেকে 13 উইকসে, আর ট্রান্স অ্যাবডোমিনাল 10 টু টার্ম পর্যন্ত করতে পারি। অ্যামনিওসেন্টেসিস করি 15 সপ্তাহ পরে, এবং কর্ডোসেন্টেসিস করি আরো পরে 18 থেকে 20 সপ্তাহ পরে। এগুলো কিন্তু একদম ইনভেসিভ প্রসিডিওর, তাই না? তাহলে ইনভেসিভ প্রসিডিওর। আর এখানে দেখেন ফিটাল লস যেটা বলছে, এটা লাগবে না, এই যে এটা ইম্পর্টেন্ট, এই যে এই বক্সটা, এটা এই দুইটা যে ট্রফোব্লাস্ট সেল দেখি, কোরিয়ান স্যাম্পলিং আমরা কি দেখি, এটা আসে অ্যামনিওসেন্টেসিসে কি কি দেখি, ফিটাল ফাইব্রোব্লাস্ট দেখি, আর ফ্লুইড ফর। এটা না আমার মানে এফসিপিএস পার্ট 2 তো। হ্যাঁ, তুমি অ্যামনিওসেন্টেসিসে কি দেখবে, কি দেখবে ম্যাডামরা কোশ্চেন করতে থাকে, তুমি কি দেখতে চাচ্ছ? ফিটাল ফাইব্রোব্লাস্ট দেখতে চাচ্ছি, ফ্লুইডটাকে বায়োকেমিক্যাল স্টাডি করতে চাচ্ছি ম্যাডাম। কর্ডোসিসে কি দেখবা, ফিটাল হোয়াইট ব্লাড সেল দেখবো ম্যাডাম। ঠিক আছে, এই যে এইভাবে আপনাকে বলতে হবে। আর সেলফ ফিটাল ডিএনএ থেকে একদম যেই কথাগুলোই হলেই না, যে এটা হচ্ছে আপনার ম্যাটারনাল সাবমিশনের প্লাসেন্টা দিয়ে আসে, তারপরে এবং এটা ম্যাটারনাল প্লাজমা থেকে ডিটেক্ট করা হয় ফার্স্ট ট্রাইমেস্টার অনরে যে মোর দেন 10 উইকসে, এই জিনিসগুলো প্রিনেটাল খুবই রিলায়েবল। হ্যাঁ, তাহলে এই যে এই জিনিসগুলো লাগবে, যে দ্য স্মলার ফিটাল ডিএনএ ফ্রেগমেন্টস আর সেপারেটেড ফ্রম ম্যাটারনাল সেলফ ফর কনফার্মেশন। এইটা হালকা হালকা করে অল্প করে পড়ে রাখবেন। ভিডিও কল দাও।